আর শোনো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিও কেমন? টাকার জন্য নিজের শরীরটাকে বিক্রি করে দিলেন আপনি আদ্রিজা। আপনাকে অন্তত তেমন ভাবিনি আমি, কিন্তু সুন্দর লালসাগ্রস্ত শরীরের অধিকারের রূপবতী নারীকে ভালো ভাবা বোধ উচিত হয়নি আমার। রাইট আদ্রিজা? সরি মিসেস রক্তিম মোহাম্মদ। আদ্রিজা টলমলে চোখে মুখ তুলে চাইল রক্তিমের দিকে। যে ছেলেটা রোজ এক একটা মেয়ের সাথে টাইম স্পেন্ড করে, যার হাজারটা মেয়ের সাথে ইন্টিমেট রিলেশন, যেই ছেলেটা তাকে ভালো ভেবেছিল ভাবতেই তাচ্ছিল্য মাখা হাসল সে। শরীরে জড়িয়ে থাকা চাদরটা আরও ভালোভাবে মুষ্টিবদ্ধ করে জড়িয়েই থম মেরে বসল সে। রক্তিমের দিকে ছোট ছোট চোখে তাকিয়ে বলে উঠল, আপনার কাছে নারীর সংজ্ঞা মানে কি আমার ইতিমধ্যে জানা হয়ে গেছে রক্তিম। গত রাতের আপনার হিংস্রতাই তার জানান দিয়েছে। তাই আপনার চোখে নিজেকে সাধু ভেবে একেবারে খুশির জোয়ারে ভেসে যাবে এমনটা ভাববেন না। রক্তিম মৃদু হাসার চেষ্টা করল। কাল রাতে ড্রিঙ্কস থেকে আদ্রিজার সাথে কী করেছে তা ভাবতেই শরীর শিরা উপশিরা কেঁপে উঠল তার। এক নজর আদ্রিজার দিকে তাকেই ভালোভাবে পর্যবেক্ষণ করলো তাকে। ভেজা চুল থেকে টপ টপ পানি গড়াচ্ছে, শরীরে জড়ানো চাদরও বেশ খানিকটা ভিজে গিয়ে লিপটে পড়েছে শরীরে। শীতের সকালে এই কনকনে ঠান্ডায় ঠোঁট জোড়া ঈষৎ কাঁপছে তার। গলার ডান পাশে এখনো লাল টকটকে হয়ে ভাসছে দুটো কামড়ের চিহ্ন। রক্তিম ছোট্ট শ্বাস ফেলল। শেষ পর্যন্ত আদ্রিজা কথাটা মস্তিষ্ক কিছুতেই মানতে চাইল না তার। এই পৃথিবীর প্রতিটা মেয়েকে অন্য নজরে দেখে আসলেও আদ্রিজার প্রতি তার সেই চাহনি আসে না। আদ্রিজার প্রতি আর যাই হোক শ্রদ্ধা সম্মান কাজ করে তার। আর সেই মেয়েটিকেই কিনা নিজের চাহিদা মেটানোর খোরাক বানালো। চোখজোড়া কয়েক সেকেন্ড বন্ধ রেখেই নিজের ভেতরের অনুশোচনাটাকে ধামাচাপা দিয়ে মাকা হাসল সে। বরাবরের মতো নিজেকে হাস্যোজ্জ্বল রেখেই দাঁত কেলিয়ে বলল, রয়ে যাচ্ছেন আপনি? আমি তো আপনাকে কখনো রাখতে দেখিনি। আদ্রিজা শান্ত চাহনিতে তাকালো। বুকের ভেতর অদ্ভুত কষ্ট হচ্ছে। হঠাৎ বাবা মারা যাওয়ায় বিজনেসের সব পাওনা, ব্যাংক লোন মেটাতে যখন তার পরিবারের বেহাল দশা, তখনই রক্তিমের বাবা রক্তিমকে বিয়ে করার প্রস্তাবটা রেখেছিল। অর্ধেক দেনা পাওনা মিটিয়েই নিজেদের বাড়িঘর বিক্রি করে পথে নেমেছিল আদ্রিজা আর তার পরিবার। অবশেষে রক্তিমের বাবার কথায় টাকার বিনিময়ে এই বিয়েটা করে নেওয়াই ভালো মনে হয়েছিল তার। যদিও তার চাচাও পরামর্শ দিয়েছিল বিয়েটা করার, তবে রক্তিমের চরিত্র সম্পর্কে তার বাবা কিছুটা লুকিয়ে গেলেও রক্তিম লুকায়নি। প্রথম দিন থেকে বলে এসেছে সে তাকে বিয়ে করে জীবনটা নষ্ট না করতে, কিন্তু এছাড়া যে কোনো পথ নেই ওর। 3টে টিউশনি করে বাবার অর্থের ঋণ শোধ করা আর নিজের ছোট বোন আর মাকে হাসি খুশি রাখা কোনো কালেই সম্ভব নয়। তাই তো রক্তিমের মতোই একটা খারাপ চরিত্রের মানুষকে বিয়ে করতে হলো, যে কিনা নারী মাত্রই চেনে নারীর শরীর। আদৌ কি কোনো কালে রক্তিম তাকে স্ত্রী হিসেবে সম্মান করবে? কখনো কি মনে জায়গা করতে পারবে? আদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল। রক্তিমের নারীদের প্রতি ধারণা, দৃষ্টি, ঘৃণা সবটা জানার পরেও রক্তিমের সাথে এর আগে তার যতবার কথা হয়েছে খুব নম্র আর শালীনভাবে কথা বলেছে সে। কখনো এইটুকু অপমান কিংবা এইটুকু ঘৃণা নিয়ে কথা বলেনি। তবে আজ ঘৃণা হচ্ছে, চরম ঘৃণা হচ্ছে। নিজের শরীরের আনাচে কানাচে রক্তিমের স্পর্শগুলো মনে করে চোখ টলমল করল তার। দাঁতে দাঁত চেপে এটাকেই নিয়তি ভেবে নিয়ে চোখ বন্ধ করল সে। ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, ওটাকে রাগ বলে না মিস্টার রক্তিম, ওটা তাচ্ছিল্য ছিল। রাগ সবার উপর হয় না, আপনার উপর তো নয়ই। কথাটা বলেই শরীরে জড়ানো চাদরটা নিয়ে উঠে দাঁড়ালো সে। ঈষৎ কাঁপতে থাকা শরীর নিয়ে ধীর পায়ে হেঁটে রুম থেকে বের হতে নিতেই রক্তিম বলে উঠল, তাচ্ছিল্য কিংবা রাগ, I don't care আদ্রিজা, and you know that আমি নারীকে কিভাবে জানি, কিভাবে দেখি। বের এক মুহূর্ত আগে পর্যন্ত আমি আপনাকে বলছিয়েছি রক্তিম মানুষটা কেমন। সে নারী বলতে কেবল নারীর লোভনের শরীরটাই চেনে অদ্রিজা। রক্তিমের এক এক রাতের সঙ্গে এক এক নারী। রক্তিম নারীদের সম্মান করতে জানে না, তাই নারীর রাগ কিংবা তাচ্ছিল্য আমার কিছু যায় আসে না। আপনি টাকার বিনিময়ে বিয়ে করেছেন, আর প্রতিদিন যে নারীটা আমার সাথে সময় কাটায় তারা টাকার বিনিময়ে সময় কাটায়। সো ওদের আমি যে চোখে দেখি আপনাকেও ঠিক সেইভাবেই দেখব।
এর থেকে বেশি কিছু আশা রাখবে না অদ্রিজা। আদ্রিজার চোখ বেয়ে টপার টপ পানি গড়িয়ে পড়ল। কত সহজেই ওই সব মেয়েদের সাথে তার তুলনা করলো, যেসব মেয়েদের টাকার বিনিময়ে কেনা যায়। অথচ জীবনে রক্তিম ছাড়া আর কোনো পুরুষকে নিজের শরীর তো দূর, হাতও ধরতে দেয়নি সে। নারীর শরীর ছাড়া কিছু চেনেন না, তাই তো? হ্যাঁ, আমার শরীরটা আপনার জন্যই, আপনার সম্পত্তি। বিক্রি করে দিয়েছি আমি আমার শরীর। আমি তাতে কখনো অভিযোগ আনবো না মিস্টার রক্তিম, কারণ আমি টাকার বিনিময়ে আপনাকে নিজেকে আপনার করে দিয়েছি। এছাড়া বেশি কিছু আমি এমনিতেও আশা করতাম না। রক্তিম ঠোঁট প্রসারিত করে হাসল। প্রখর আত্মসম্মান যার, সেই মেয়েটি নিজের পরিবারের সুখের জন্য নিজেকে বিলিয়ে দিল। অদ্ভুত, মেয়েরা এমনও হয় বুঝেই ঠোঁট বাঁকিয়েই বলে উঠল, টাকার জন্য আজ এমন হয়েছেন, কাল অন্য করে হয়ে যাবেন না। অবশ্যই নারী মাত্রই টাকা, নারীরা টাকা ছাড়া কিছু জানে না। এবং আমি জানি আপনি একদিন আমার জীবন থেকে বিদায় নেবেন, সে দিনটা খুব শীঘ্রই হলে ভালো হয়। আদ্রিজা আগের মতোই তাকিয়ে রইল। নিজেকে আজ খুব ছোট মনে হচ্ছে, খুব। রক্তিম প্রতিটা কথায় তাকে এটা বোঝাতে চাইছে সে লোভী, সে টাকার বিনিময়ে বিয়েটা করেছে। সত্যিটা তো তাই, তবু কেন কষ্ট হচ্ছে? চোখ ভরেই পানিরা খেলা করছে কেন তার? মুহূর্তেই চোখ জোড়া বন্ধ করে নিল আদ্রিজা। ততক্ষণে পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে। রক্তিম সেই দৃশ্য দেখেই বাঁকা হাসলো, অনেকটা তাচ্ছিল্য করেই বলল, কান্না করছেন কেন? আপনি রক্তিম মাহমুদের ওয়াইফ হয়েছেন, আর এত সহজে কষ্ট পেলে চলবে? আপনি ভাবতেও পারছেন না সামনের দিনগুলো আরো কতটা ভয়ঙ্কর কষ্ট দিবে আপনাকে। ঠিক কতটা কষ্ট পাবেন তা ভাবতেও পারছেন না। আদ্রিজা চোখ মেলে চাইল। ভয়ার্থ চাহনিতে রক্তিমের দিকে তাকাতেই রক্তিম বাঁকা হাসল। তার মুখে ফু দিয়ে কপালের ছোট্ট চুলগুলো উড়িয়ে দিয়েই আবারও বলল, মেয়েদের চোখের পানি নাকি পুরুষদের সহ্য হয় না, কিন্তু ইউ নো হোয়াট, আমার আনন্দ হচ্ছে আপনার চোখের পানি দেখে। আদ্রিজা দাঁতে দাঁত চেপে বলল, তবে আমারও তো দায়িত্ব আপনার আনন্দের খোরাক হওয়া। আপনার স্ত্রী হিসেবে সেই দায়িত্বটা পালন করা আমার কর্তব্য। রক্তিম এবার হু হা করে হেসে উঠল। আদ্রিজার থেকে 2 পা পিছিয়ে বলল, স্বামী স্ত্রী এসব সম্পর্কে আমি বিশ্বাসী না, কখনো বিশ্বাসী ছিলাম না। তাই প্লিজ কখনো আমার স্ত্রী হিসেবে নিজেকে সম্বোধন করবেন না। কথাটা বলে আর 1 সেকেন্ডও দাঁড়ালো না রক্তিম। জোর কদমে পা ফেলে দ্রুতই রুম থেকে বেরিয়ে গেল। আর আদ্রিজা তার যাওয়ার দিকেই তাকিয়ে রইল। নারীর প্রতি তার এই ঘৃণার কারণ খুঁজে না পেয়ে হতাশ হলো সে। সাথে নিজের প্রতি জন্মালো একরাশ ক্রোধ আর রাগ। পুরোটা দিন কেমন জানি নিস্তব্ধতায় কেটেছে তার। দিন শেষে মায়ের কোল দেখে কিছুটা খুশি লাগলেও পর মুহূর্তেই খুশিটা নিভে এলো। কল রিসিভড করে হালকা গলায় কেসে বলল, আমি সরি, খেয়াল করিনি তুমি যে এতগুলো কল দিয়েছো। ওপাশ থেকে তার মা বোধহয় হাসলো, তারপরে বলল, তুই আর তোর চাচা এমনভাবে হুট করে বিয়েটার সিদ্ধান্ত নিলি, কাউকেই তো বলা হলো না। দিহান এসেছিল তোকে খুঁজতে, না পেয়ে চলে গেল। তোর বিয়েতে খুব একটা সন্তুষ্ট নয় বোধহয় ও, না বলাতে বোধহয় রাগ করেছে রে। আদ্রিজার চোখ জোড়া আবারও টলমলো করলো। বুকের ভেতর উতলিয়ে উঠল অনেকগুলো দীর্ঘশ্বাস। যে মানুষটা তাকে এতটা যত্ন করে রেখে দিয়েছিল, একটা সময় নিজের করবে বলে তার অনুভূতির মূল্য সে দিতে পারেনি, আর না রাখতে পেরেছে তার প্রতিজ্ঞা। 4টা বছর পরও দিহান কোনো দিন তার হাতটা পর্যন্ত ধরেনি। আর বিয়ের রাতে রক্তিম তার সাথে এটুকু কথা তো দূর, অনুমতি না নিয়ে শরীর স্পর্শ করলো। অদ্ভুত, সব পুরুষ বোধহয় এক হয় না ভেবেই আদ্রিজা টপাটপ পানি ফেললো চোখ থেকে। মৃদুকণ্ঠে ও কথাটা ভুলেই কল কাটল। সামনের আয়নাটায় নিজেকে পরখ করতে করতে চুলগুলো হাত দিয়ে শক্ত করে ধরল। গলার কাছে কামড়ের দাগগুলো চুল দিয়ে ঘেরা ছিল। চুল সরাতেই তা স্পষ্ট চোখে পড়তেই হুমড়ে বসে পড়ে সে ফ্লোরে। কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি তো চাইনি এমন কাউকে, আমি তো চাইনি এমন কাউকে যে কিনা মন বলতে কিছুই বোঝে না, শুধু শরীরই তার কাছে সব। প্রতিদিন কত মেয়ের সাথে সে সময় কাটায় আমি জানি না, তবে আমি তো এমন কাউকে চাইনি। তবে আমার সাথে কেন এমন হলো সৃষ্টিকর্তা? আমার ভাগ্যে এমন কেউ কেন? কেন আব্বু মারা গেল? কেন কেন তুমি ছেড়ে চলে গেলে এভাবে আমার আব্বু? আমি ওই লোকটাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না, কোনোদিনও না। তবু তার সাথে আমার সংসার করতে হবে, তবু তার সাথে আমার পুরোটা জীবন জড়িয়ে। ওয়াশরুমের দেয়ালে রক্তিমের রক্তের ছাপ। দেয়ালে একের পর এক ঘুষি দিতেই ব্যস্ত সে।
হাতের রক্ত গড়িয়ে দেয়াল রাঙা হলো। নিচে ফোঁটা ফোঁটা রক্ত পড়ল, তবু ক্ষান্ত হলো না রক্তিম। নিজের সবটুকু রাগ নিজের হাতের উপর দিয়েই মেটাচ্ছে। চোয়াল শক্ত করেই তাতে দাঁত চেপে অস্ফুট স্বরে কিছু একটা বলল সে, যা স্পষ্ট বোধ হলো না আদ্রিজার মস্তিষ্কে। রক্তিমের মায়ের কথা অনুযায়ী খাবার দিতে এসেছিল সে এই রুমে। রুমে ঢুকে রক্তিমের অদ্ভুত এই কাজ দেখেই হতবাক হলো সে। অদ্ভুত চোখে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ রক্তিমের দিকে। লোকটা কি এমনই অদ্ভুত, নিজের হাতকে নিজেই এইভাবে ক্ষতবিক্ষত করছে। ব্যথা কি লাগছে না? আদ্রিজা দু পা এগোতে নিতেই মুখের সামনে ওয়াশরুমের দরজাটা ঠাস করে বন্ধ করে নিল রক্তিম। চিৎকার করে বলে উঠল, আপনি আমার রুমে? আমার রুমে আমি কাউকে অ্যালাউ করি না। এটা বলেন আপনাকে মিস্টার আর মিসেস মাহমুদ? আদ্রিজা পা জোড়া স্থির করে দাঁড়িয়ে গেল। এই রুমটা রক্তিমের তাই জানা ছিল না। স্বাভাবিকভাবেই ভেবে বসেছিল গতকালে যে রুমে সে আর রক্তিম ছিল ওটাই রক্তিমের রুম। সে তো কেবল রাতের খাবারটা দিতেই এসেছিল রক্তিমের আম্মুর কথা অনুযায়ী। এই রুমে ঢোকা যে নিষেধ আছে তা তো জানতো না। ছোট্ট ছোট্ট শ্বাস ফেলেই বলল সে, না বলেনি, আমি জানতাম না আপনার এই নিষেধাজ্ঞার কথা, আর এটাও জানতাম না যে এটা আপনার রুম। আমি তো আদ্রিজা বাকিটা বলতে পারল না। ভেতর থেকে বেরিয়ে আসলো রক্তিম, চুলগুলা ভেজা, টপাটপ পানি গড়াচ্ছে কপালে, ধবধবে সাদা লম্বা চওড়া শরীরে, কোমরে একটা তোয়ালে পেঁচানো কেবল। চোখজোড়া অসম্ভব রকম লাল হয়ে আছে তার। চোয়াল শক্ত রাখা সেই মুখটা অদ্ভুত ভয়ঙ্কর দেখাচ্ছিল। আদ্রিজা সেই মুখ চাহনিতে এক নজর তাকিয়েই দ্রুত নজর সরালো। চোখ নামিয়ে রক্তিমের হাতের দিকে তাকাতেই কেঁপে উঠল সে। রক্ত এখনো গড়াচ্ছে, টপাটপ করে পড়ছে ফ্লোরে। সঙ্গে সঙ্গেই অস্ফুট স্বরে বলে উঠল আদ্রিজা, আপনার হাত। রক্তিম বাঁকা হাসল। হাত থেতলে গেছে, রক্তগুলো টলমলে হাতে খেলা করছে। হাতটা এক ছাড়া দিতেই রক্তের ছিটে পড়ল দেয়ালে। দাঁত কিরিয়ে বলে উঠল, কেয়ার নিচ্ছেন নাকি? আদ্রিজা মুখ কালো করল, মৃদু স্বরে বলে উঠল, আপনার খাবারটা দিতে এসেছিলাম। গুড। টেবিলের উপর রেখে চলে যান। আর শুনুন, আর কখনো এই রুমে ঢুকবেন না। সুযোগ পেলেও ঢুকবেন না, কখনোই না। মনে থাকবে? আদ্রিজা মাথা নাড়ল, যার অর্থ তার মনে থাকবে। বলেছিলাম না চলে যেতে? কথা কানে যায়নি আপনার? আদ্রিজা কেঁপে উঠল। এতক্ষণ অন্য এক নজরের সাথে শান্ত ভঙ্গিতে প্রেমালাপ করা লোকটাই হঠাৎ ভয়ঙ্কর হয়ে উঠল। লাল টকটকে চোখ জোড়ায় কঠোর নজর নিক্ষেপ করতে ঈষৎ কেঁপে উঠল আদ্রিজা। ঠোঁট চেপে কিছু বলার আগেই রক্তিম আবারও চেঁচিয়ে বলে উঠল, বলেছিলাম আমার রুমে কাউকে অ্যালাউ করি না। আপনি জোরপূর্বক ঢুকে পড়েছেন। আমি আপনাকে তাও কিছু বলিনি। আপনার জায়গায় অন্য কেউ থাকলে তাকে কতটুকু সাফার করতে হতো তা আপনার জানা নেই। আপনার হাতটা ব্যান্ডেজ করিয়ে নেওয়া প্রয়োজন রক্তিম। আমি ফার্স্ট এড বক্স। একদম স্টে হওয়ার চেষ্টা করবেন অদ্রিজা, একদমই না। আপনি আমার এক রাতের সঙ্গে ছিলেন, ব্যাস। এর বাইরে এসব কেয়ার, খাবার নিয়ে আসা, ব্যান্ডেজ করার কোনোটাই করবেন না আপনি। আর যদি মনে করেন এসব করে আপনি আমার মনে জায়গা করতে পারবেন, ইউর রং অদ্রিজা, কমপ্লিটলি রং। রক্তিম মাহমুদ নারীদের মনে নয়, নারীদের শরীরে বিশ্বাসী, ভালোবাসা নয়, কামনায় আসক্ত। পেছন থেকে নিজের থেতলে যাওয়া হাতটা দিয়েই আদ্রিজার বাম হাতটা মুচড়ে ধরে কথাগুলো বলল রক্তিম। হাতের রক্তগুলো মাখামাখি করে লেগে গেল আদ্রিজার হাতে আর পিঠেও। আদ্রিজা হাত ব্যথায় অস্ফুট স্বরে আহ আওয়াজ করতেই রক্তিম বাঁকা হাসল। মাথা নামিয়ে আদ্রিজার কানের কাছে মুখ এনেই দাঁত কেলিয়ে বলল, ব্যথা পেলেন অদ্রিজা? আদ্রিজা ঘাড় ঘুরিয়ে রক্তিমের দিকে তাকালো। আদ্রিজা চোখ জোড়া বন্ধ করে ব্যথা সহ্য করার চেষ্টা চালালো, যেন হাতটা ভেঙে গুড়িয়ে যাবে। মাংসপেশিগুলো ব্যথায় তরতর করতেই দাঁতে দাঁত চেপে অস্ফুট স্বরে বলে উঠল আদ্রিজা, হাতটা ছাড়ুন রক্তিম, লাগছে। লাগুক। রক্তিমের নির্বিকারে দেওয়া উত্তরে আদ্রিজা ছটফট করে উঠল। ব্যথায় কাঁতরে উঠেই নিজের হাতটা বার কয়েক টেনে হিঁচড়ে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু এবারও পারল না সে। রক্তিমের মতো মানুষের সাথে পারাটা অবশ্য সম্ভবও নয়। শক্তপক্ত পেটানো শরীর, আদ্রিজার মতন 2 কি 4 জন এসে তাকে একসাথে মারলেও কাজ হবে না। আদ্রিজা ছোট্ট ছোট্ট শ্বাস ফেলতেই চোখের পানি গড়ালো গাল বেয়ে। কঠিন গলায় বলে উঠল, হ্যাঁ লাগুক, লাগুক। আমিও দেখি কতক্ষণ আপনি এভাবে ব্যথা দিতে পারেন, আর আমিও কতটুকু সহ্য করতে পারি।
রক্তিম হু হা করে হেসে উঠল। আদ্রিজার ডান হাতটাও মুচড়ে পেছনে নিয়ে একসাথে চেপে ধরল দুই হাত। তারপর আদ্রিজার কানের কাছে ফিসফিসিয়ে বলল, রক্তিম বলতে মেয়েরা পাগল, কিন্তু ব্যথা সহ্য করে রক্তিমের এতটা কাছাকাছি থাকার সুযোগ হারাতে চাইলেন না। এটা তো পিওর ভালোবাসা। ওয়াও। আদ্রিজা তাচ্ছিল্য হেসে বলে উঠল, ভালোবাসা? ভালোবাসা আদৌ আপনার মতো মানুষ বুঝতে পারে রক্তিম? ভালোবাসাটা মনের বিষয়, দুজনের মনের বিষয়। আর সেক্ষেত্রে দেখতে গেলে আপনার না আছে মন, আর না আছে অন্যদিকের মানুষের মন বোঝার ক্ষমতা। তাই আপনার দ্বারা ভালোবাসাটা যেমন সম্ভব নয়, ঠিক তেমনি কারো পক্ষে আপনাকে ভালোবাসাটাও সম্ভব নয়। আর যেখানে ভালোবাসাটাই সম্ভব না, সেখানে পিওর ভালোবাসা খুঁজে নিয়েছেন আপনি। হাস্যকর। তার মানে বলছেন আপনি কখনো আমায় ভালোবাসবেন না, আমার জন্য ভালোবাসা জন্মাবেন আপনার মনে, তাই তো? আদ্রিজা আগের মতোই কঠিন গলায় বলে উঠল, নিঃসন্দেহে না। আপনার মতো চরিত্রহীন মানুষকে আর যাই হোক ভালোবাসা যায় না রক্তিম, কোনোভাবেই না। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, এই চরিত্রহীন রক্তিম বলতে মেয়েরা পাগল হয়ে যায়। রক্তিমের প্রতি মেয়েদের ভালোবাসা জন্মাতে 2 মিনিটের সময় লাগে না। আর আপনি তো সেখানে কিছুই না হতেছে। অ্যান্ড ইউ নো হোয়াট, আপনি খুব শীঘ্রই আমাকে ভালোবাসবেন। এই যে আজ তেজ নিয়ে বলে উঠলেন কখনোই ভালোবাসবেন না, সেদিন কিন্তু আপনি নিজের মাঝে নিজে মরবেন কেবল আমাকে ভালোবাসবেন এই কথারে ভেবে। কথাগুলো বলেই আদ্রিজার হাত জোড়া ছেড়ে দিল রক্তিম। অনেকক্ষণ পর নিজের হাত জোড়া শক্ত বাহু জোড়া থেকে মুক্তি পেয়ে শিথিল হতে লাগলো যেন হাতের মাংসপেশিগুলো। ফর্সা ধপধপে চিকুন হাত জোড়ায় রক্তিমের আঙুলের চাপ স্পষ্ট। আদ্রিজা হাতের দিকে এক নজর তাকিয়ে বলে উঠল, ছাড়লেন কেন? আমি তো বলেছিলাম লাগুক, আরও লাগুক, আমি সহ্য করে নেব। আদ্রিজার কথাটা শুনেই রক্তিম কাবর থেকে নিজের শার্ট বের করে পড়তে পড়তেই আদ্রিজার দিকে তাকালো। চেহারায় কঠোরতা স্পষ্ট। রক্তিম বলল, দাঁড়ান, এক পায়ে দাঁড়িয়ে থাকুন, আপনার শাস্তি। আদ্রিজা হতবিহব্বল চোখে তাকাতেই রক্তিম তা উপেক্ষা করে ট্রাউজার হাতে নিয়ে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। মিনিট 5 পর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আদ্রিজার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। সেভাবেই দাঁড়িয়ে আছে আদ্রিজা। মুচকি হেসে দুপায়ে গিয়ে চেয়ার টেনে বসলো সে। আপনার অনেক দরদ হয়েছিল না আমার এই হাতটার প্রতি? নিন, বেঁধে দিন রুমালটা হাতে। আদ্রিজা অবাক হয়ে তাকালো। কয়েক সেকেন্ড ইতস্তত করেই রুমালটা হাতে নিল সে। মৃদু শ্বাস ফেলে বলল সে, রুমালটা বাঁধলে আপনার ক্ষত ঠিক হয়ে যাবে না মিস্টার রক্তিম? ঔষধ ছাড়া রুমালে তো ক্ষত সারার কোনো ম্যাজিক হয়ে যাবে না, তাই না? আপনি একটু বেশি কেয়ার নিতে শুরু করলেন না, টিপিক্যাল বউদের মতো। আমার ক্ষতর জন্য এই রুমালটার প্রয়োজন নেই, ব্যান্ডেজ তো দূর। আদ্রিজা বিরক্ত হলো। লোকটার অদ্ভুত কার্যকর্ম, অদ্ভুত আচরণ সত্যি বিস্ময়ের। ক্ষতটা কি এমনি এমনি ঠিক হয়ে যাবে? আদ্রিজার দিকে চেয়েই মুচকি হাসলো। চামচ দিয়ে খাবার মুখে নিতে নিতেই বাঁকা হেসে বিড়বিড়িয়ে বলল সে, আপনি সহ্য করতে চাইছেন, আমাকে সহ্য করতে চাইছেন, আমার আচরণকে সহ্য করতে চাইছেন, কিন্তু পারবেন না, পারবেন না অদ্রিজা, আই প্রমিস। তখন রাত 1টা কি 12:30। রক্তিম ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ওড়াতে ব্যস্ত ছিল। আদ্রিজা এখন যেই রুমে, সেই রুমটা তার পাশেরই রুম। ব্যালকনি দুটো পাশাপাশি। এক নজর পাশের ব্যালকনিটার দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল সে। জীবনের সবগুলো কষ্ট নিকোটিনের কালো ধোঁয়ায় উগড়ে দেওয়ার চেষ্টা চালালো। এর আগে অবশ্য কোনো দিন সিগারেট খায়নি সে। ড্রিঙ্ক করেই নিজের কষ্ট ভোলার চেষ্টা চালাতো, কিন্তু আজ ড্রিঙ্কস করেনি সে। ইচ্ছেই হয়নি ড্রিঙ্কস করার, বরং রাগ হচ্ছে। গতকাল রাতে ড্রিঙ্কস না করলে হয়তো আদ্রিজার সাথে কিছুই ঘটতো না। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালেন রিয়াদ সাহেব। ছেলের দিকে তাকিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আমি তোমায় কি বলেছিলাম রক্তিম? বিয়ে করতে বলেছিলেন, করেছি তো। শুধু এটা নয় রক্তিম, বলেছিলাম বিয়ের পর 1 মাস তুমি আর আদ্রিজা একসাথে থাকবে। আদ্রিজার খেয়াল রাখবে এই 1 মাস। কোনো খারাপ আচরণ করবে না, কোনো মেয়ের সাথে মেলামেশা করবে না, ড্রিঙ্কস বা স্মোক কোনোটাই করবে না। কিন্তু তুমি কালকে ড্রিঙ্কস করেছো, আজকে স্মোক, এসব কি? হ্যাঁ? রক্তিম মৃদু হাসলো, ডান ভ্রু উঁচু করে বলে উঠল, আমি আপনাকে বলেছিলাম এত শর্ত মনে সম্ভব না। ওকে ফাইন, তাহলে ডিলটা ফাইনাল হবে না তোমার কথা মতন, তাই তো? আর তোমার কোম্পানির 50% প্রপার্টিও আমি পাবো না। এই বিশাল এরিয়াটা আমি অনাথ আশ্রমের জন্য ছেড়ে দেব। রক্তিম এবার ক্ষিপ্ত চাহনিতে তাকালো, দাঁতে দাঁত চেপে বলে উঠল,
আমি আপনার প্রপার্টি কোনো কালে চাইনি মিস্টার মাহমুদ, কিন্তু ডিলটা যে ফাইনাল হওয়া চাই, আর ওই এরিয়াটাও চাই, মাইন্ডেড। আর আপনার এই শর্তে আমি অত্যাচারকে বিয়ে করেছি। এবার যদি ডিলটার এরিয়াটা না পাই, তো আমার থেকে খারাপ আর কি হবে না মিস্টার মাহমুদ। দেখা যাক ডিলটা ফাইনাল হয় কিনা। 1 মাস পরেই ফাইনাল হবে তার জন্য সব কটা শর্ত মেনে চলতে হবে তোমায়। সব কয়টা? রক্তিম এবার সিগারেটটা ছুড়ে দিল ব্যালকনির বাইরে। চোখে মুখে তিক্ততা স্পষ্ট তার। নিজের বাবার কথাগুলো তার একেবারেই পছন্দ হয়নি। তাদের কপালের ভাঁজই বেশ স্পষ্ট। দাঁতে দাঁত চেপে বলে উঠল সে, ডিলটা আমার কাছে কতটুকু ইম্পর্ট্যান্ট আপনি বুঝতে পারছেন না মিস্টার মাহমুদ। নয়তো একটা সরল মেয়েকে বিয়ে করে তার জীবন নষ্ট করতাম না আমি। যে বাড়িতে আমি 10 বছর বয়সের পর একটা মুহূর্তও ছিলাম না, আমি সেই বাড়িতেই থাকছি, তো আবার আপনার সাথে এক ছাদের নিচে। এই দুটো শর্তে মেনে নিয়েছে, বাকি এগুলো তো তার কাছে কিছুই নয়। আর সে ডিলটা যদি ফাইনাল না হয়, তো বুঝতে পারছেন কি ঘটবে? আন্দাজ নেই আপনার। রিয়াদ সাহেব ক্লান্ত চোখে তাকালেন। তারপর হালকা হেসেই বলে উঠলেন, যাও নিজের রুমে যাও। আমি তোমায় সত্যি এটাও বলেছি, আদ্রিজার সাথে একসাথে 1 মাস থাকতে হবে তোমার। আশা করি মনে আছে। রক্তিম আনমনে কিছু একটা ভেবে নিয়েই রিয়াদ সাহেবের দিকে তাকালো। ভ্রু নাচিয়ে তৎক্ষণাৎ বলে উঠল, কালকে আমি এই রুমে ড্রিঙ্ক করেছিলাম, স্পষ্ট মনে আছে আমার। কাল এতটাই ড্রাঙ্ক ছিলাম যে। কথাটা বলেই থামলো রক্তিম। তারপরে কড়া দৃষ্টিতে রিয়াদ সাহেবের দিকে তাকিয়ে বলে উঠল, মিস্টার মাহমুদ, আমাকে ড্রাঙ্ক অবস্থায় ওই রুমে কে নিয়ে গেছে? কে? আপনি? হ্যাঁ আমি। কেন? ডিসকাস্টিং। আমি আপনাকে বলেছিলাম? বলিনি। তা কোন সাহসে আপনি আমাকে এই রুমে নিয়ে গেছিলেন? হাউ ডেয়ার ইউ মিস্টার মাহমুদ। আপনি জানেন না আপনি আমার সাথে কি করেছেন। এর জন্য আপনাকে সাফার করতে হবে মিস্টার মাহমুদ। কথাগুলো বলেই আর এক পাও দাঁড়ালো না রক্তিম। রিয়াদ সাহেবের ওপর তার প্রচুর রাগ হচ্ছে। রাগে শরীরের শিরা উপশিরাগুলো যেন টই টই করছে। 2 পা এগিয়ে আদ্রিজার মুখোমুখি হাঁটু গেড়ে বসে পড়ল সে। আরও কয়েক মিনিট ঠিক সেভাবে তাকিয়ে থেকেই আদ্রিজার চুলগুলো হাত দিয়ে কানের পিছনে গুজে দিয়ে মৃদু গলায় বলল সে, আপনাকে সরতে হবে অদ্রিজা, আমার জীবন থেকে সরতে হবে যে কোনো মূল্যেই। নয়তো যে এই রক্তিম রক্তিম থাকবে না, তার মাঝে অবিন্যস্তভাবে অন্য এক রক্তিম তৈরি হয়ে যাবে। আর আমি যে সেটা চাই না অদ্রিজা। রক্তিমের কাউকে প্রয়োজন নেই, না তো তার বাবার প্রয়োজন আছে, না তো মা, আর না ভালোবাসার মানুষ। সে একাই থাকবে। প্লিজ লিভ অদ্রিজা, প্লিজ। আদ্রিজা বেঘরেই ঘুমোচ্ছিল। রক্তিম ছোট ছোট চোখে কয়েকবার তাকাতে হাত জোড়া দিয়ে আদ্রিজার ঠোঁট ছুঁয়ে দিতে গিয়েও থেমে গেল আবারও। সকাল সকাল ঘুম থেকে উঠেই নিজের চোখের সামনে রক্তিমের ঘুমন্ত মুখটা ভেসে উঠতে চমকে গেল আদ্রিজা। পর্দার একপাশে রুমের ভেতরে রিয়াদ সাহেবকে পত্রিকা পড়তে দেখে মৃদু স্বরে বলে উঠল, স্যার আসবো? অদ্ভুত ভাগ্য আমার, বুঝলে। ছেলে মেয়ে বলতে একটা ছেলেই, সেই ছেলেই আমায় বাবা ডাকে না, মিস্টার মাহমুদ ডাকে। আর ছেলের বউ, সেও বাবা ডাকে না, স্যার সম্বোধন করে। জীবনে বোধহয় বাবা ডাকটা শোনা হবে না আমার। সরি, আর হবে না, এবার থেকে বাবাই বলবো। রিয়াদ সাহেব খুশি হলেন। তার চোখের ভাঁজে স্পষ্ট ফুটে উঠল সেই খুশিটা। মুখের হাসিটা যেন মুখের আধ পাকা দাড়িতেও ফুটে উঠল। তৃপ্তি নিয়ে কয়েক সেকেন্ড হেসে নিয়েই বলে উঠলেন তিনি, বলো কি বলবে? ভার্সিটি যাওয়া নিয়েই বলতে এসেছিলাম আমি। আজ থেকে যেতে পারি আমি ভার্সিটিতে? কেন নয়, আজ থেকেই যেতে পারো। নিচে গাড়ি আছে, পৌঁছে দেবো তোমাকে। কোন টাইমে ফিরবে বলে দিও, গিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? আদ্রিজা হালকা নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, আমি একা একা যেতে পারবো। আশা করি এইটুকু স্বাধীনতা আপনি দেবেন স্যার। কথাটা বলেই জিভ কাটলো আদ্রিজা। পর মুহূর্তেই বলে উঠল, সরি বাবা। রিয়াদ সাহেব হাসলেন। আদ্রিজাও মৃদু হেসে পরখ করে দেখল রিয়াদ সাহেবের হাসিটা। হাসিটা একেবারে রক্তিমের মতোই। রিয়াদ সাহেবের চেহারাটাও একদম রক্তিমের মতোই। আদ্রিজা শাওয়ার নিয়ে ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছে নিচ্ছিল। হাতে একটা লাল টকটকে শাড়ি। ওয়াশরুমে শাড়ি পরতে অসুবিধা হবে, তাই শাড়িটা ওয়াশরুমে না পরে রুমে নিয়ে এসেছিল সে। পরনে পেটিকোট আর ব্লাউজ। ভেজা চুলগুলো থেকে টাওয়াল ছাড়িয়ে শাড়িটা পরতে যাচ্ছিল, ঠিক তখনই দরজা মেলে রুমে প্রবেশ করলো রক্তিম। নিজের থেকে কয়েক হাত দূরে হুরের মতো রূপকন্যার মোহিত রূপ চোখের নজর কাটতে বুক ধুকফুক করলো তার। অবাধ্য চোখজোড়া সেভাবেই কয়েক সেকেন্ড তাকাতে চোখজোড়াকে মাতাল করে তুলল
উন্মুক্ত ফর্সা ধপধপে পেটের ত্বকে থাকা কালো তিলটা, মোমের মতো ধপধপে ফর্সা নরম তুলতুলে ত্বক, ফোটা ফোটা পানি, ঠিক তার মাঝেই কালো কুচকুচে তিলটা যেন আকৃষ্ট করারই মন্ত্র জপছে। রক্তিম সেভাবেই তাকিয়ে রইল। এক্ষুনি তিলটা ছুঁয়ে দিয়ে মসৃণ ত্বকে ফোটা ফোটা পানিগুলো মুছে দিলে কী ক্ষতি হয়ে যাবে? আদ্রিজা কি কিছু মনে করবে তাতে? নিজের ভাবনায় নিজেই অবাক হলো রক্তিম। যার থেকে দূরে থাকার এত চেষ্টা, তারই কাছে যাওয়ার জন্য মন বলছে। অদ্ভুত। বিছানার ওপর নিজের রুমালটা আর ঘড়িটা নিতে নিতে বলে উঠল, উফস, মিস্টার মাহমুদ, আমার জন্য কিছু করতে না পারলেও রূপবতী বউ বেছে দিতে ঠিকই পেরেছেন কিন্তু। আদ্রিজা চমকে তাকালো। এই রুমে কেউ নেই, এই ভাবনাতেই সে শাড়ি পরতে ব্যস্ত ছিল। রুমে কখন রক্তিম এলো তা তার খেয়ালেই আসেনি। হুট করে রক্তিমের কণ্ঠ পেয়ে কুচি না করেই শাড়িটা এলোমেলোভাবে কোনোভাবে জড়িয়ে নিল শরীরে। রক্তিমের দিকে তাকিয়েই তাকে দাঁত চেপে বলল, আপনি সব দিক থেকেই জ্ঞান শূন্য মানব রক্তিম। একটা মেয়ের রুমে প্রবেশ করার আগে তার অনুমতি নেওয়া প্রয়োজন। এই বোধ থাকাটা অন্তত উচিত ছিল আপনার রক্তিম। কেন, মেয়েদের রুমে লোকাইতে কিছু থাকে নাকি অদ্রিজা? আদ্রিজা বিরক্ত হলো। কপালে ভাঁজ ফেলে তাকাতেই রক্তিম চোখ টিপল। সরুন সামনে থেকে। রক্তিম হাসল। আদ্রিজার সামনে থেকে সরে এসে হাতে ঘড়ি পড়তে পড়তে বাঁকা চোখে আদ্রিজার দিকে তাকালো। আদ্রিজা দ্রুত ওয়াশরুমের দিকে হাঁটা দিল। রক্তিম মুচকি হাসল। টেবিলের উপর থেকে একটা ফাইল নিয়ে দেখতে দেখতে চেঁচিয়ে বলে উঠল, অদ্রিজা প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন, আমার কাছে কথা ছিল আপনার সাথে। রক্তিম কথাটা বললেও ভেতর থেকে কোনো সাড়া আসলো না। রক্তিম 1 মিনিট 2 মিনিট করে প্রায় 10 কি 15 মিনিট ওয়াশরুমের দরজায় তাকিয়েছে। আদ্রিজার বের হওয়ার কথা নেই। অবশেষে যখন বের হলো তখনই আদ্রিজার মোবাইল বেজে উঠল। বিছানার উপর থাকা মোবাইলটা স্ক্রিনের উপর স্পষ্ট ভাসছে দিহান নামটা। রক্তিম একবার তাকিয়ে মুচকি হাসলো। মোবাইলটা আদ্রিজার দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, প্রেমিকের সাথে কথা বলে আসুন, আমি অপেক্ষা করছি। আদ্রিজা হতবিহ্বল চোখে তাকিয়ে থাকলো। স্ক্রিনে দিহানের নামটা দেখে শুধু শ্বাস ফেলল। ও আমার প্রেমিক না। আপনার কি মনে হচ্ছে আমি টিপিক্যাল স্বামীদের মতো বউয়ের প্রেমিক আছে শুনে রেগে যাব, কিংবা অভিমান করে কান্নাকাটি করব? হাবস, একদমই তা ভাববেন না অদ্রিজা। আপনি সুন্দর মেয়ে, রূপের কমতি নেই। আপনার একটা নয় 10টা প্রেমিক থাকলে অপরাধ হবে না, আর আমি এ বিষয়ে আপনাকে সাপোর্ট করব। আদ্রিজা তেজে চাহনিতে তাকালো। রক্তিমের দিকে দেখলো, চাহনি ফেলেই বলে উঠল, আমাকে কি আপনার মতো হীন চরিত্রের মানুষ বোধ হয়? আপনি 1000টা মেয়ের সাথে সম্পর্ক রাখতেই পারেন, 1000টা মেয়ের সাথে সময় কাটাতেই পারেন, কিন্তু প্লিজ আপনার চরিত্রটা আমার মধ্যে খুঁজতে যাবেন না রক্তিম। আপনি কি রেগে যাচ্ছেন অদ্রিজা? টিপিক্যাল বউদের মতো স্বামীর পাশে অন্য মেয়েদের মানতে কষ্ট হচ্ছে? একদমই না। সে যাই হোক, আমি আপনাকে বলছি আপনার দিহানের সাথে রিলেশনটা ভেঙে দেবেন না প্লিজ। একটা ছেলে মন ভাঙবেন না প্লিজ। আর তাছাড়া যে বিষয়ে কথা বলতে চাইলাম বলি, আপনাদের বাড়িটা যেটা বিক্রি করে দিয়েছিলেন সেটা ফেরত পাবেন খুব শীঘ্রই, কিন্তু তার বিনিময়ে আপনাকে একটা কাজ করতে হবে। কি সব বলছেন? বাড়িটা বিক্রি করা হয়েছে, তার বিনিময়ে অর্ধেক টাকা শোধ হয়েছে, আর আপনি বলছেন ফেরত পাবো? ফেরত কিভাবে পাবেন তা তো আপনাকে ভাবতে বলিনি, শুধু একটা কাজই করবেন, বিনিময়ে আপনি আপনার বাড়ি পেয়ে যাচ্ছেন, সিম্পল। আদ্রিজা তেজ নিয়ে বলে উঠল, আমি কোনো কাজ করব না, আর বাড়িটাও পাওয়ার লোভ নেই আমার। একদম তেজি গলায় কথা বলবেন না আমার সাথে অদ্রিজা, একদমই না। শুধুমাত্র টাকার লোভে আপনি একটা দুশ্চরিত্র ছেলেকে বিয়ে করে নিলেন, সে বলে ভাবেননি আপনার এই কাজটা করা উচিত নয়? এখন বিয়েটা যখন করেছেন তখন আমার দেওয়া কাজটা আপনি করতে বাধ্য, বাধ্য আপনি, মাইন্ডেড। কথাটা বলে আর দাঁড়ালো না রক্তিম। আদ্রিজা তাকিয়ে রইল রক্তিমের যাওয়ার পথে। টলমলে হয়ে উঠল চোখ জোড়া। হয়তো জীবনের শেষ পর্যায়েও তাকে লোভী সম্বোধনটা পেতে হবে। ভার্সিটিতে এসেই নিজের মাথা ঘুরিয়ে উঠল আদ্রিজার। সবার মুখে একটা প্রশ্ন, দিহানের সাথে সম্পর্ক ছিল যখন, তখন অন্য একজনের সাথে বিয়েতে রাজি হয়ে গেল কেন সে? এভাবে একজনকে ভালোবেসে অন্য একজনকে বিয়ে করে নিল? আরও কত কি। আদ্রিজা ঝাপসা চাহনিতে ক্লাসরুম থেকে বেরিয়ে আসছিল। ভার্সিটির মাঠের কাছে এসে থমকে দাঁড়ালো সে। গেটের কাছাকাছি রক্তিম, এদিকেই আসছে সে। আদ্রিজা মিনমিনে চোখে তাকাতেই দ্রুত এগিয়ে আসলো রক্তিম। আশেপাশে তাকিয়ে বলে উঠল সে, দিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে অদ্রিজা। আদ্রিজা চারপাশ ভাষা ভাষা হয়ে উঠল। মস্তিষ্ক ফাঁকা লাগছে তার। দিহানের অ্যাক্সিডেন্ট?
আদ্রিজার চোখে পানি, চোখ মুখ এক মুহূর্তেই অন্য রূপ ধারণ করেছে যেন। রক্তিমের কথাটাকে চরম রূপে অবিশ্বাস করতে চেয়েও অবিশ্বাস করতে পারছে না সে। হাসপাতালের করিডোরে নেহা সহ দিহানের পরিবারের লোকেরা হাঁটাচলা করছিল। আদ্রিজা হঠাৎ গিয়েই থমকে দাঁড়ালো সেখানে। বাবারই সামনে এগিয়ে যেতেই নেহা এসে ঝাঁপতে ধরলো তাকে। কাঁদতে কাঁদতে বলে উঠল সে, দ্রিজা, দিহান ঠিক হয়ে যাবে তো দ্রিজা? প্লিজ ওকে ভালো করে দে না দ্রিজা, আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না আমি দ্রিজা, ও ভালো হয়ে যাবে তো? আদ্রিজা থমথমে চোখে মুখে নেহার দিকে তাকালো। কাঁদতে কাঁদতে চোখগুলো ফুলে লাল হয়ে গেছে মেয়েটার। কেবিনের দরজার দিকে তাকিয়ে মুখটা ফ্যাকাশে রক্তশূন্য বিধ্বস্ত চেহারার মেয়েটিকে দেখেই হাহাকার করে উঠল আদ্রিজার মনটা। সত্যিই ঠিক হয়ে যাবে তো দিহান? আবারও কথা হবে তো? বলা হবে তো? দিহান, আমি তোমায় ঠকিয়েছি, তোমায় ক্ষমা করবে তো আমায়? কি করে হলো এসব নেহা? তোরা তো আজ ইউনিভার্সিটি আসলি না। নেহা এত প্রশ্ন সামলাতে পারল না, উত্তরে দিতে পারল না। তার আগেই শরীরটা ঢলে এলিয়ে দিল আদ্রিজার ওপর ভর করে। হসপিটালে বাইরে গাড়ি আছে অত্রেজা, আপনি নেহাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসুন। ও অনেকটাই দুর্বল। আসার পর আমি আপনাকে সবটা বিস্তারিত বলবো। অপরাধী তার অপরাধ স্বীকার করবে আপনার কাছে। আদ্রিজা শেষের কথাটার মানে বুঝে উঠল না। টলমল চোখে এদিক ওদিক তাকিয়ে দিহানের আম্মুকে চোখে পড়ল। দিহানের আব্বুর কাঁধে মাথা রেখে কেঁদেই চলেছেন তিনি। দিহানের আব্বু বিধ্বস্ত হয়ে বসে রইলেন। আদ্রিজা সেদিকে তাকিয়ে থাকতেই রক্তিম আবারও বলল, আপনাকে যেতে বলেছিলাম অত্রেজা, নেহা করে বাড়ি পৌঁছে দিয়ে আসুন। ড্রাইভার আবার আপনাকে দিয়ে আসবে। গো ফাস্ট। আদ্রিজা মৃদু কণ্ঠে বলল, একবার দিহানকে দেখেই যাই। ওর সাথে আমি অন্যায় করেছি মিস্টার রক্তিম, ঠকিয়েছি ওকে আমি। ওর কিছু হতে পারে না রক্তিম, কিচ্ছু হতে পারে না, আমি ওর কিচ্ছু হতে দেব না। রক্তিম হাসল। কপালের আঘাতটা থেকে এখনো রক্তক্ষরণ হচ্ছে তার। মাথার পেছনটাও আঘাত পেয়েছে সে, প্রচুর ব্যথা হচ্ছে। মাথার পেছনটা হাত দিয়ে বুলিয়ে নিয়ে হেসে বলল, অপারেশন থিয়েটারে এমনিতে আপনি ঢুকতে পারবেন না অত্রেজা। দেহানকে এই মুহূর্তে দেখা সম্ভব না। আপনি নেহাকে দিয়ে আসুন, তারপর এসে দেহানকে দেখবেন। প্রমিস করছে দেহানের কিছুই হবে না। আদ্রিজা রক্তিমের কথার উত্তর দিল না। কান্না পাচ্ছে তার, হাত পা কাঁপছে। দিহানকে দেখতে চাইলেও হৃদয় থেকে দিহানকে দেখার সাহস জোগাতে পারল না সে। কী অবস্থায় দেখবে দিহানকে? তখন বিকাল। হাসপাতালের কেবিনে দরজার আড়ালে দাঁড়িয়েই আদ্রিজা দিহানকে দেখল। দিহানের চোখ এখনো বন্ধ, জ্ঞান ফেরেনি। মাথায় সহ শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ। চলুন, আপনাকে সবটা বলছে। আমাকে আবার মিটিং অ্যাটেন্ড করতে হবে, আসুন। আদ্রিজা হতবিহব্বল চাহনিতে তাকালো রক্তিমের দিকে। মৃদু কণ্ঠে বলল, আপনার কপালের ক্ষতটা গভীর, রক্ত গড়াচ্ছে রক্তিম, হসপিটালে ব্যান্ডেজ করে নিবে। আদ্রিজা বাকিটা বলতে পারল না। তার আগেই রক্তিম বিরক্তি নিয়ে বলে উঠল, এসব সিম্প্যাথি আমার সাথে একদমই দেখাবে না অত্রেজা, চলুন। আদ্রিজা কপাল কুঁচকে নিল। সিম্প্যাথি? এটাকে সিম্প্যাথি বলে? জানা নেই তার। রক্তিমের সাথে পা বাড়ালো। সিঁড়ি বেয়ে নিচে নেমে রক্তিম দাঁড়িয়ে পড়তেই সেও দাঁড়িয়ে পড়ল। তারপর রক্তিমের মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করে উঠল, বলুন রক্তিম, আপনার শার্টে রক্ত, নেহার জামায় রক্ত, দিহানের অ্যাক্সিডেন্ট। আপনি দিহান, নেহা ওদের কিভাবে চেনেন? দিহানের অ্যাক্সিডেন্টের সাথে আপনার কি সম্পর্ক? সবটা বলুন। রক্তিম হেসে উঠল। আদ্রিজা কঠিন গলায় বলল, হাসছেন? এই অবস্থায় হাসি পাচ্ছে আপনার রক্তিম? দিহানের কি অবস্থা জানেন আপনি? মৃত্যুর সাথে লড়তে লড়তে ফিরেছে ও। হসপিটালে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে আপনি হাসতে পারছেন? মানছি মেয়েদের আপনি পণ্য হিসেবে দেখেন, তাদের দুঃখ কষ্ট আপনার কাছে কিচ্ছু না, কিন্তু একজন মানুষের মর্মর অবস্থায় আপনি নির্দয়ের মতো হেসে চলেছেন রক্তিম। ছি! আদ্রিজার এতগুলো কথায় তেমন একটা বোধ হলো না রক্তিমের। সে হাসির জন্য এতগুলো কথা বলল, আদ্রিজা সেই হাসিতেও এই কথাগুলোর বিশেষ একটা প্রভাব পড়ল না। রক্তিম নিজের মতোই হাসলো। কয়েক সেকেন্ড পর হাসিটা থামতে বলে উঠল, উপস, আপনি আমার সম্পর্কে নিজের মনে ভালো ধারণা বসে রেখেছেন কেন অত্রেজা? আমার মধ্যে কোনো ভালো নেই। আপনি চাইলেও কোনো ভালো খুঁজে পাবেন না আমার মধ্যে। আপনার মতো মানুষকে ভালো ভাবাটাই অপরাধ মিস্টার রক্তিম। আপনি নিকৃষ্ট, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ আপনি রক্তিম। ঘৃণা করি আমি আপনাকে। দেহান আর নেহাকে আমি কিভাবে তোদের কাছ থেকে জেনে নেবেন প্লিজ। আর দেহানের অ্যাক্সিডেন্ট, অ্যাকচুয়ালি দেহান আর নেহা একসাথে ছিল, আর আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে দেহানের অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর নেহা আর আমি। রক্তিমকে বাকিটা বলতে দিল না আদ্রিজা। ঝাপটে পড়ল রক্তিমের ওপর।
রক্তিমের কলারটা নিজের দুই হাতে শক্ত করে ধরে ক্ষিপ্ত চাহনি ফেলল রক্তিমের মুখে। হিংস্র বাঘিনীর মতো রক্তিমের কলার ঝাঁকড়াতে ঝাঁকড়াতে বলে উঠল, আপনি আপনি দিহানের সাথে এমনটা করেছেন রক্তিম? ছি, কাল যখন দিহান কল করেছিল আপনি একদম সরল ব্যবহার করেছিলেন। আমার কাছে অদ্ভুত লেগেছিল ব্যবহারটা, কিন্তু তাই বলে আপনি দিহানের সাথে এমন কিছু করবেন রক্তিম? 1 মিনিট, ড্রিঙ্ক করেছেন? আপনি ড্রিঙ্ক করে গাড়ি চালিয়েছেন, আর যার ফলস্বরূপ দিহান এখন হসপিটালের কেবিনে জ্ঞান শূন্য হয়ে পড়ে আছে। ছি, আপনার জন্য আজ একটা মানুষ হসপিটালের কেবিনে মর অবস্থায় পড়ে আছে রক্তিম। আই হেট ইউ রক্তিম, আই হেট ইউ। আদ্রিজার এভাবে আক্রমণে রক্তিম অবাক হলো না। সে সেভাবেই দাঁড়িয়ে আছে, মুখে হাসি। আদ্রিজার বুক ধাক্কানো, কলার ঝাঁকড়ানো রক্তিমকে এক বিন্দু নাড়াতে পারল না। সে সেভাবেই দাঁড়িয়ে বাঁকা হাসলো। ঠিক তখনই নার্সটি আসলো, মুখে হাসি রেখেই বলে উঠল, দিহান শেখের জ্ঞান ফিরেছে, আপনি চাইলে দেখা করে আসতে পারেন। আদ্রিজা মাথা তুলে চাইল নার্সটির দিকে। কে উনি? রক্তিম নির্বিকারভাবে বলে উঠল, যে ছেলেটা অ্যাডমিট হয়েছে, দিহান শেখ, তার হবু স্ত্রী। নার্সটি মৃদু হাসলো, তারপরে বলল, আর আপনার কে হয়? কেউ নয়, শুধু পরিচিত। রক্তিম কথাটা বলেই পা বাড়ালো হসপিটালের বাইরে। বুকটা ভার ভার লাগছে তার। নিজের সব দুঃখগুলো কোথাও ঢেলে দিতে পারলে তো ভালো হতো। সত্যি কি দুঃখগুলো ঢেলে দেওয়া যায় কোথাও? দিহানের জ্ঞান ফিরেছে, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। মা বাবার দিকে এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে আদ্রিজার দিকে তাকালো সে। স্থির নয়নে তাকিয়ে থাকা আদ্রিজাকে দেখেই বুকের ভেতর অদ্ভুত নিয়ম করা সেই ব্যথা জেগে উঠল। ব্যথাটা তীব্র হয়েছে, বলে উঠল, ওই সুন্দর পবিত্র রমণীকেই তুমি ভালোবাসো দিহান, ওই রমণীতেই তুমি আসক্ত। হৃদয় থেকে এই কথাগুলো শুধালেও মস্তিষ্ক গম্ভীরভাবে জানিয়ে দিল তাকে, সে এখন বিবাহিত দিহান, অন্য কারো স্ত্রী। তুমি তাকে ভালোবাসতে পারো না দিহান, সেই অধিকার তোমার নেই। দিহান চোখ মুখ কালো করে দৃষ্টি সরালো দ্রুত। কথা বলার মতন অবস্থায় নেই সে, তবু মন চাইছে আদ্রিজা এসে কিছু বলুক। রাতে আদ্রিজা, একটু বসবে? তোমার কিছু কথা বলার ছিল আমার। আদ্রিজা মুখ ঘুরিয়ে চাইল। বার কয়েক নিঃশ্বাস ফেলে রিয়াদ সাহেবের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলো। আবারও চেয়ারে বসে বলে উঠল, হ্যাঁ বলুন বাবা। একটা প্রতিশ্রুতি দেবে আমায় মা? রক্তিমকে কোনোদিন ছেড়ে দেবে না তো মা? ওকে ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? কথা দাও প্লিজ। আদ্রিজা শুরু চাহনিতে বার কয়েক চাইল রিয়াদ সাহেবের দিকে, তারপরে তপ্ত শ্বাস ফেলল। পাশে দাঁড়িয়ে থাকা রিয়াদ সাহেবের স্থির দিকে তাকিয়েও থমকে গেল সে। মহিলার চোখ ছলছল করছে। বিয়ের আগেও তো এমন প্রতিশ্রুতি আমি আপনাকে দিয়েছি বাবা, হঠাৎ আবার এই প্রতিশ্রুতিটাই আদায় করতে চাইছেন? রক্তিম আমার ছেলে আদ্রিজা, ওকে তুমি যেমনটা ভাবছো ও মোটেও তেমনটা নয় আদ্রিজা। কথা দাও ওর সঙ্গে থাকবে পুরোটা জীবন। আমি জানি তুমি পারবে, আমি ওর চোখে তোমার জন্য অনুভূতি দেখেছি। পারবে তুমি। আমরা ওকে এভাবে দেখতে পাচ্ছি না মা। এভাবে দেখতে পারছেন না মানে? কোনভাবে বাবা? উনি তো দিব্যি আছেন, হাসছেন, খাচ্ছেন, প্রেম করছেন, ড্রিঙ্ক করছেন, বেশ আনন্দেই তো আছেন উনি। তবে আর ওনার চোখে অনুভূতি? হাস্যকর বাবা, ওনার মধ্যে কোনো অনুভূতি থাকতেই পারে না বাবা। তবে কি বলুন তো, তবুও আমি ওনাকে ছেড়ে যাব না, কোনো দিনও যাব না। এতটা স্বার্থপর আমি নই বাবা। এতটুকু বিশ্বাস আপনার আমার উপর থাকা উচিত ছিল। আমি আপনাকে আগেই বলেছি ওনাকে কোনোদিন ছাড়বো না আমি। এই প্রতিশ্রুতিতেই তো বিয়েটা হয়েছিল। রিয়াদ সাহেবের ক্লান্ত চাহনিতে তাকালো। কিছু বলার আগেই আদ্রিজা উঠে পা বাড়ালো নিজের রুমে। জীবনের এমন একটা অবস্থায় সত্যি বিরক্ত লাগছে তার। সব কিছু কেমন এলোমেলো। 2 দিন আগেও তার জীবনটা বেশ গোছালো ছিল, অথচ অল্প কয়েকদিনের ব্যবধানেই জীবনটা বদলে গেল অদ্ভুতভাবে। রক্তিম নামক পুরুষটার সাথে তার জীবনটা জড়িয়ে গেল অবিচ্ছিন্নভাবে। যেই পুরুষটাকে সে ভালোবাসেনি, না তার কোনো ব্যবহারে মুগ্ধ হয়েছে সে, তবু সেই পুরুষের সাথেই তার জীবন বাঁধা। আদ্রিজা ছোট্ট শ্বাস ফেলল। রুমে ঢুকতেই নাকে নিকোটিনের তীব্র গন্ধ হানা দিল। আদ্রিজা কিছু বলে উঠবে, ঠিক তখনই রক্তিম মোবাইলের ওপাশের ব্যক্তিটাকে বলে উঠল, সুইটহার্ট, অতটা আঘাত পাইনি আমি যতটা তুমি বলছো। তাছাড়া তোমার কথা মতো তো ডক্টরের কাছেও গেলাম, ব্যান্ডেজও করে নিয়েছে। তবে এত চিন্তা করছো কেন? আর রইল তোমার সাথে দেখা করার কথা। আজ হয়তো তোমার সাথে দেখা হলো বেব, 1 মাস পর এমনিতেও তোমার কাছে পুরোপুরি ব্যাক করবো, নো টেনশন। এনিওয়েজ,
বেশি রাজাকে ভালো না বেব। গুড নাইট। আদ্রিজার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে উঠল কথাগুলো শুনে। বিরক্তি নিয়েই বলে উঠল, মিস্টার রক্তিম। রক্তিম ঘাড় ঘুরিয়ে চাইল। আদ্রিজার ঘৃণা, রাগ, কষ্ট, বিরক্তি মিশ্রিত দৃষ্টিটার দিকে একবার তাকিয়েই মুচকি হাসল। মোবাইলের ওপাশের ব্যক্তিটাকে বলে উঠল, ধুর, তুমি আমার প্রিয়তমা। মেয়েটা কেউ না, শুধু পরিচিত কেউ। আদ্রিজা কুঞ্চিত ভ্রু নিয়ে তাকিয়ে রইল। রক্তিম যে তাকে জড়িয়েই কথাগুলো বলছে তার বুঝতে বাকি রইল না। শুধু পরিচিত, আর কোনো সম্বোধন কি আধো দিতে পারতো না রক্তিম? কি ব্যাপার বলুন তো, লোকের চুরি আমার প্রিয় নাম শুনছিলেন? একদমই না। আপনার প্রিয়তমা আর আপনার এইসব ন্যাকামো মাখা কথা শোনার মতো নিচু মানের ইচ্ছে নেই আমার। রেগে যাচ্ছেন? আদ্রিজা তেজ নিয়ে তাকালো, তিক্ত কণ্ঠে বলল, রেগে যাব কেন আমি? আপনার প্রেমিকা কেমন, কি রকম, কোথায় থাকে তাতে বিন্দুমাত্র আগ্রহ নেই আমার। তবে আপনার প্রেমিকা যেমনই হোক না কেন, সে আপনাকে ডক্টর দেখাতে রাজি করিয়েছে, এইটুকু অন্তত ভালো করেছে। অন্যরা বলে তো আপনার সিম্প্যাথি মনে হয়, তাই না? রক্তিম সরু চোখে তাকালো, তারপর বলল, আপনার সাথে তার তুলনা হয় না অদ্রিজা। বৃথা বৃথা তুলনা করবেনও না। আপনার বলে কথা বলে সিম্পতি হলেও সে কখনো সিম্পতি নিয়ে কথা বলবেন আমার সাথে। তাকে আমি অনেকটা ভালোবাসি। আদ্রিজা মেকি হাসলো, তারপর বলল, যাক, আপনি কাউকে ভালোবাসেন শুনে ভালো লাগলো। এনিওয়েজ, সিগারেটটা ফেলে দিন। যদি সিগারেট নিয়ে ধোঁয়া উড়াতেই চান তো বাইরে যান, আর নয়তো সিগারেটটা ফেলে দিন। আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, মাথা ব্যথা করে আমার। রক্তিম হেসে উঠল আদ্রিজার কথা শুনে। সিগারেটটা না ফেলে দিয়ে ঠোঁটের মাঝে নিয়ে টান দিল, মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে মুচকে হেসে বলল, কি ভাবছেন, আপনার কথা মতো সিগারেটটা ফেলে দেব? দেওয়া উচিত? হ্যাঁ, উচিত। অবশ্য আপনার মধ্যে উচিত অনুচিত বোধ থাকলে তো। রক্তিম হু হা করে হেসে উঠল এবার। অন্ধকারের আবছায় রক্তিমের হাসিটা অদ্ভুত মাদকতায় ছুঁয়ে গেল আদ্রিজার মনকে। দেহানের সাথে কথা বলেছেন? শুনলাম এখন কথা বলার মতো অবস্থায় আছে দেহান। ডক্টরও কথা বলে অনুমতি দেবে, বলবেন কথা? আপনি চাইলে এখন গিয়ে দেখা করে আসতে পারেন। হঠাৎ দিহানের প্রসঙ্গ নিয়ে কথা বলছেন কেন? আমি তো দিহানের সম্পর্কে আপনাকে কিছু জিজ্ঞেস করিনি। আর দিহানের সম্পর্কে আপনি কিছু বলবেনও না রক্তিম। আপনার মতো মানুষের মুখে দিহান সম্পর্কিত কথা একদম মানায় না। রক্তিম মুচকি হাসলো, উঠে দাঁড়িয়ে আদ্রিজার মুখোমুখি দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসলো। আদ্রিজার পেছনে দেয়ালে দুই হাত রেখে আদ্রিজার সামনাসামনি দাঁড়ালো। মাঝখানে কয়েক ইঞ্চি দূরত্ব রেখে ফু দিয়ে উড়িয়ে দিল আদ্রিজার কপালে আসা চুলগুলো। তারপরে বলল, আমার প্রতি আপনি এতটা ইন্টারেস্টেড যে আমি কেমন তাও জেনে নিয়েছেন। কাছাকাছি রক্তিমকে উপস্থিতিতে নিঃশ্বাস ঘন হয়ে উঠল তার। সরে দাঁড়ান রক্তিম। না সরলে? আদ্রিজা তাচ্ছিল্য নিয়ে হাসলো, তারপরে বলল, না আসলে কিছুই করব না। আপনি যা ইচ্ছে তাই করতে পারেন আমার সাথে রক্তিম। আমি আপনার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছি, ভুলেই গিয়েছিলাম তা। সরে দাঁড়াতে বলার জন্য দুঃখিত। রক্তিমের মুখচাহনি তৎক্ষণাৎ পাল্টে গেল। শক্ত হয়ে উঠল চোয়াল। হাত ছোড়া দেয়াল থেকে সরিয়ে নিয়ে আদ্রিজার দিকে দু পা পিছিয়ে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলল, সরে গেলাম, ঠিক এভাবেই সবকিছু থেকে সরে যাব। আদ্রিজা রক্তিমের কথার মানে বুঝল না। রক্তিম রুমে ঢোকার পরও আরও প্রায় আধা ঘন্টা ব্যালকনিতে দাঁড়িয়েছিল আদ্রিজা। মাথা ব্যথা করছে প্রচুর। ডান পাশ ফিরে রক্তিমের মুখের দিকে তাকিয়ে বিরক্ত হলো আদ্রিজা। কপাল কুঁচকে তাকিয়ে রইল সেদিক পানে। রক্তিম সেই দৃষ্টিটা খেয়াল করলো কিনা কে জানে, তবে সেইভাবেই টাইপ করতে করতে বলে উঠল, এইভাবে না তাকিয়ে কি বলবেন বলে ফেলেন। আদ্রিজা তাতে দাঁত চেপে বলল, আপনার সিগারেটের গন্ধে মাথা ব্যথা শুরু করেছে সেই কখন থেকে। মাথা ব্যথা কমানোর জন্য ঘুমের প্রয়োজন আমার মিস্টার রক্তিম, কিন্তু আমার ঘুমটাও বোধহয় আপনার সহ্য হয় না। তাই তো লাইটটা জ্বালিয়ে কাজ করছেন। আমি ঘুমোতে পারছি না মিস্টার রক্তিম। রক্তিম এবার ভ্রু কুঁচকে তাকালো আদ্রিজার দিকে। গুটি গুটি হয়ে শুয়ে আছে। আমার সিগারেটের ধোঁয়ায় আপনার যতটুকু মাথা ব্যথা তৈরি হয়েছে তার থেকে সহস্রগুণ ব্যথা আপনি আমার মস্তিষ্কে তৈরি করেছেন। তাহলে বলুন, আপনাকে কিভাবে ঘুমোতে দেয় যেখানে আমার ঘুম আমাকে গ্রহণ করছে না আপনার দেওয়া ব্যথার জন্য? আমার দেয়া ব্যথা? আপনার মস্তিষ্কে তৈরি করেছি ব্যথা? কি বলছেন রক্তিম? আমি আপনাকে ব্যথা দিয়েছি? রক্তিম ঠোঁট টেনে হাসলো, ভ্রু নাচিয়ে বলল, কেন মিথ্যে বলছে অদ্রিজা? হ্যাঁ, মিথ্যেই বলছেন। আপনি কোনো সত্যি কথা বলতে পারেন নাকি রক্তিম? রক্তিম এবার সোজা হয়ে বসলো। ল্যাপটপে কিছু একটা টাইপ করেই ল্যাপটপটা অফ করে পাশে রেখে দিল। আদ্রিজার দিকে ফিরে বলল, অ্যাকচুয়ালি ইউর রাইট,
আমি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যেবাদী, অন্তত আপনার ক্ষেত্রে। আর আপনি আমার সেই মিথ্যেতেই দৃশ্যমান থাকবেন। আদ্রিজা অবাক হয়ে তাকিয়ে রইল। সত্য মিথ্যে রক্তিমের বলা কথাগুলোর কোনো মানে খুঁজে না পেয়ে বিরক্তি নিয়ে বলল, অ্যাজ ইউ উইশ। লাইটটা অফ করবেন? এর থেকে তো ভালো আকাশের তারা দেখে আব্বুকে উপলব্ধি করা। আকাশের তারায় আপনার বাবা নেই অথচ ওসব মিথ্যে বিশ্বাস করবেন না। তারাই, তারার মাঝে কখনো মা কিংবা বাবা থাকে না। ওসব তো আমাদের ঠকানোর জন্য বলে থাকে সবাই। ওসব ফাও কথা, বিশ্বাস করবেন তো ঠকবেন অথচ। আদ্রিজা কিচ্ছু বলল না। রক্তিম নামক মানুষটার সাথে শুধুই কথা বলছে সে। আদ্রিজা তীক্ষ্ণ চাহনিতে তাকালো। এতক্ষণ ধরে ঘুমানোর কথা বলছে সে, অথচ রক্তিম এই মাত্র জিজ্ঞেস করছে ঘুম দরকার কিনা। আশ্চর্য! দাঁতে দাঁত চেপে রক্তিমের দিকে তাকিয়ে বলল সে, না। রক্তিম বাঁকা হাসল। আদ্রিজার হাতটা সেভাবেই ধরে রেখেই বলে উঠল, উফ, রেগে যাচ্ছেন কেন আপনি? আপনার ঘুম দরকার, আমারও ঘুম দরকার। আপনার ঘুম না আসার কারণটা যদি আমি হই, তো আমার ঘুম না আসার কারণটা আপনি। তো ইকুয়াল না? চলুন একটা ডিল করে আপনার ঘুমের জন্য আমি লাইট অফ করে দেব। বলুন, আপনার ঘুমানোর কি ব্যবস্থা করতে পারি? রক্তিম মুচকি হাসল। লাইটের সুইচটা অফ করে দিয়ে লম্বা চওড়া শরীরটা হিলিয়ে দিল বিছানায়। আদ্রিজা রক্তিমের অদ্ভুত ঘুমানোর ব্যবস্থা দেখে বেঁচে গেল ভেবেই উপাস ফেলল। ঠিক তখনই উপাসের ব্যক্তিটি অদ্ভুত কাজ করে বসল। তার শক্তপোক্ত হাত জোড়া দিয়ে জড়িয়ে নিল আদ্রিজাকে। সঙ্গে সঙ্গেই আদ্রিজার পুরো শরীর বই বিরক্তি ছুঁয়ে গেল। পর মুহূর্তেই মনে পড়ল রক্তিমের বাবার থেকে টাকা নিয়েই বিয়েটা করেছে সে। চাইলেও এই লোকটার স্পর্শকে ঠেলে দিতে পারবে না সে। নীরবে ভাবে হাত জোড়ার স্পর্শে চোখ জোড়া বন্ধ করতেই রক্তিম কানের কাছে ফিসফিসিয়ে বলল, কিছু করতে হবে না অত্রিজা, আপনাকে এইভাবে জড়িয়ে ধরতে দিলেই হবে। ঘুমটা আমার প্রয়োজন, আছে তীব্রভাবে প্রয়োজন। তাই আপনাকে জড়িয়ে ধরে আমার কাছে ভুল মনে হচ্ছে না। আর আপনি তো বললেন আপনার শরীরটা আমার কাছে বিক্রি করে দিয়েছেন, তবে আপনার শরীরটাকে জড়িয়ে ধরাটা অপরাধ হবে না বলুন? আদ্রিজা কিছু বলল না। অদ্ভুত পুরুষটির কোমল ছোঁয়ায় অস্বস্তিতে ভরে উঠল মন। আজকে তার ছোঁয়া স্পষ্ট বলছে, তার ছোঁয়ায় কোনো কামনা নেই কোনো লালসা। সকাল হলেও সূর্যের ঝকঝকে কিরণ না হলেও মৃদু আলো চারিদিকটাই ঠিকই ছড়িয়েছে। আদ্রিজা চোখ মেলে চাইল। রাতে সেই অসহ্য মানুষটাকে সহ্য করার প্রয়াসে তারই দুই হাতের বন্ধনে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়ালই হয়নি তার। শুভ সকাল মিসেস অত্রিজা। অদ্রিজা এবারও কিছু বলল না। রক্তিমের দিকে তাকিয়ে রইল। কি বলবে খুঁজেও পেল না। শুভ সকালের বদলে কি শুভ সকাল বলা উচিত তার বুঝে উঠল না অদ্রিজা। চুপচাপ দাঁড়িয়ে থাকতেই রক্তিম এগিয়ে এলো। চোখ টিপে ফিসফিসিয়ে বলে উঠল, কি ব্যাপার বলুন তো? আমার প্রেমে টেমে পড়ে গেলেন না তো? সকাল সকাল ঘুম থেকে উঠে আমায় খুঁজে বেড়াচ্ছেন যে? একদিনে জড়িয়ে ধরে এতটা অস্থির হয়ে পড়লেন আমার জন্য? ওপস, তাহলে তো আপনাকে রোজই জড়িয়ে ধরে ঘুমানো উচিত। আপনি আরো অস্থির হয়ে ভালোবাসতে শুরু করবেন আমায়, কি বলুন? অদ্রিজা মুখ চোখ কুঁচকে তাকালো। ঠোঁট চেপে বলল, মোটেও তেমন কিছু না, আর কোনো অস্থিরতাও নয়। আপনি রুমে না থাকলে দরজা লাগিয়ে ভালোভাবে ঘুমোতে যেত, তাই দেখছিলাম। ধরুন আপনি আমায় ভালোবাসলেন, আমাকে চাইলেন, খুব করে চাইলেন, আমার জন্য অস্থিরভাবে দিন রাত পার করলেন। বিষয়টা দারুণ হবে না? অদ্রিজা দুই পা পিছিয়ে রক্তিমের থেকে দূরে গিয়ে দাঁড়ালো। দৃঢ় কণ্ঠে বলল, না, খুব বিশ্রী এবং জঘন্য হবে। আর এই বিশ্রী এবং জঘন্য বিষয়টা কখনোই ঘটবে না রক্তিম, আমি বলছি। আর আমি বলছি ঘটবে, খুব শীঘ্রই ঘটবে অত্রিজা। খুব শীঘ্রই কোন এক সন্ধ্যা কিংবা কোন এক সকাল কিংবা হতে পারে কোন এক অন্ধকার রাতে আপনি আমার সামনে এসে পড়বেন, ভালোবাসে। অদ্রিজা বিরক্ত নিয়ে তাকালো। রক্তিম কথাটা বলেই বাঁকা হাসলো। অদ্রিজার পাশ কাটিয়ে যেতে যেতেই বলল, রেডি থাকবেন? আমি যাওয়ার সময় আপনাকে দিয়ানের কাছে নিয়ে যাব, তারপর ভার্সিটি ছেড়ে আসবো। অদ্রিজা তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে রইল রক্তিমের যাওয়ার পথে। এতটা বিশ্বাস নিয়ে বলা কথাগুলো, এতটা আস্থা, কেন? সেই দিনের পর 7-7টা দিন কেটেছে। এই 7 দিনে রক্তিম অদ্রিজার সাথে প্রয়োজন ছাড়া একবারও কথা বলেনি। রক্তিম বাসায় ফিরলেই অবাক হয়ে চাইতো অদ্রিজা। এই ছেলেটাকেই মন থেকে অভদ্র অসহ্য লোক মনে করতো সে। কিন্তু এই 7 দিনে পুরো পাল্টে গেল যেন যুবকটি। মুখের খোঁজা দাড়িগুলো অনন্য সুন্দর মনে হলো অদ্রিজার। লোকটার নীরবতাও ভিন্ন রকম সুন্দর। অদ্রিজা মৃদু হেসে বলল,
মিস্টার রক্তিম, আপনার খাবারটা। রক্তিম মাথা উঁচু করে চাইল। চোখের সামনে পুষ্পের ন্যায় পবিত্র সুন্দর রমণী গেটটিকে আপাদমস্তক দেখে নিয়েই মেকি হাসল সে। ক্লান্ত চোখ জোড়া দিয়ে ইশারা করে বোঝালো খাবারগুলো টেবিলে রেখে দিন। অদ্রিজা হতাশ হলো। এবারের মতো রক্তিমের সাথে কথা বলার আশাটা হারিয়ে গেল তার। আত্মসম্মানের জ্বলন্ত অনলে বার কয়েক নিজের মনকে ঝলসে নিয়েই পাশে ফিরে দাঁড়ালো। খাবারটা টেবিলের উপর আওয়াজ করে রেখেই সামনের চেয়ারটায় বসে পড়ল। অদ্ভুত, এই লোকটা তার সাথে এমন করছে কেন? শুরু থেকে তো এমন ছিল না। তাহলে হঠাৎ এতটা পরিবর্তন কেন তার মাঝে? আসলে কি রক্তিমকে যেমনটা ভেবেছিল রক্তিম তেমন নয়? তখন রিয়াদ সাহেব বললেন, আমার রুমে এসো তো একটু। আপনার আর আমার মাঝে বিজনেস পার্টনার ব্যতীত অন্য কোনো সম্পর্ক নেই মিস্টার মাহমুদ। প্লিজ ভুলে যাবেন না কথাটা। আর আমাকে এভাবে আপনার রুমে যাওয়ার আদেশ দেওয়ার অধিকার আপনার নেই। মাইন্ডেড। রক্তিম, তুমি না মানলেও আমি মানি আমি তোমার বাবা। তোমার মাও বোধ হয় তাই মানে। এখন তুমি কি তোমার মাকেও বলবে সে তোমার মা নয়? যদি ধরেও নিই আমরা তোমার বাবা মা নই, তাও কি এসে যায়? তুমি সত্যি কি আমাদের ছেলে না? তুমি অ্যাকচুয়ালি বিগড়ে গেছো রক্তিম, তোমার মস্তিষ্কটাই বিগড়ে গেছে, নয়তো নিজের বাবা মাকে অস্বীকার করতে। কথাগুলো শুনে রক্তিমের চোখে মুখে হঠাৎই অদ্ভুত পরিবর্তন নামলো। চোখে মুখে ফুটে উঠল অদ্ভুত রকম হিংস্রতা, ঘৃণা এবং রাগ। কপালের রাগটা যেন সঙ্গে সঙ্গে ফুলে উঠল, যেন চোখ জোড়া লাল টকটকে হয়ে উঠল দ্রুত। রাগে সামনের চেয়ারটাকে এক লাফে মারতেই চেয়ারটা গিয়ে গড়িয়ে পড়ল অদ্রিজার পায়ে। কাঠের ভারী চেয়ারটা পায়ের ওপর পড়তে ব্যথায় কনকনে উঠল পায়ের মাংসপেশি। মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে আসলো আ। চোখ টলমলে উঠল সঙ্গে সঙ্গে। তীব্র ব্যথায় মোমের মতো সাদা তুলতুলে মুখটা হয়ে উঠল নীল। অস্ফুট স্বরে কাতরে উঠেই বসে পড়ল সঙ্গে সঙ্গে। পায়ে হাত দিয়ে চেপে ধরেই কপাল কুঁচকে তাকালো রক্তিমের দিকে। রক্তিমকে আগের মতোই হিংস্র দেখাচ্ছে। এভাবে ছুড়লেন কেন চেয়ারটা? মাথায় সমস্যা আছে আপনার? নিজের বাবা মায়ের সাথে তো ঠিকভাবে কথা বলেন না, তা না তারা হয় বাদই দিলাম, তা বলে অস্বীকার করছেন বাবা মাকে? ছি, সন্তান হিসেবেই তো অযোগ্য আপনি। রক্তিম লাল টকটকে চোখ জোড়া দিয়ে অদ্রিজার দিকে তাকালো। দাঁতে দাঁত চেপে বলল, স্টপ অদ্রিজা, আপনি একটা কথা বলবেন না। আপনার সে অধিকার নেই। অদ্রিজা থ হয়ে তাকিয়ে রইল। অধিকার? সত্যি কি অধিকার নেই? রিয়াদ সাহেব ধমকের শুনে বললেন, রক্তিম, তুমি এভাবে ওর সাথে কথা বলতে পারো না। তাছাড়া তুমি তো বলেছিলে এই 1 মাস তুমি অদ্রিজার খেয়াল রাখবে। এটাকে তো খেয়াল রাখা বলে না রক্তিম, তাই না? মিস্টার মাহমুদ, আপনি আমার উপর অধিকার দেখাচ্ছেন? বাবার অধিকার? লজ্জা করে না? ছি, প্লিজ নিজের লিমিটটা ক্রস করবেন না। আর ওই মেয়েটাকেও নিজের লিমিটে থাকতে দিন। উনি লোভী, টাকার লোভে বিয়ে করেছেন আমায়। কাল অন্য একজনের কাছে বেশি টাকা পেয়ে লাফ মেরে চলে যাবে আমার জীবন থেকে। তাই দুদিন অতিথির আমার সম্পর্কে কথা বলে কোনো অধিকার নেই মিস্টার মাহমুদ, কোনো অধিকার নেই। অদ্রিজার টলমলে চোখে চেয়ে থাকলো। লোভী? সে লোভী? লোভী সমাধানটা কি জীবনের শেষ প্রান্তে গিয়েও সহ্য করতে হবে তাকে? এখন পুরোপুরি সুস্থ হয়েছে দিহান। এতদিন পর ভার্সিটিতে এসে পরিচিত মুখগুলোকে খুঁজে বেড়ালো চোখজোড়া। অদ্রিজা নামক মেয়েটিকে দেখার অপেক্ষা করতে না পেরেই দ্রুত ক্লাসরুমে ঢুকলো। কিন্তু চোখজোড়া খুঁজে পেল না অদ্রিজাকে। সঙ্গে সঙ্গে হৃদয় থেকে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। এভাবে অসুস্থ হওয়ার পরও অদ্রিজা একবারও তার সাথে কথা বলল না, কথা বলার প্রয়োজন বোধও করল না। কি অদ্ভুত! এতক্ষণ রক্তিমের আর নিজের ওপর থাকা রাগ, ক্রোধ আর ঘৃণাটা সঙ্গে সঙ্গে উবে গেল চওড়া অপরাধ বোধে। এক্ষুনি দিহান কিছু বলে বসলে কি বলবে সে? উত্তর কি দেবে? দিহানও কি তাকে লোভী বলবে? অদ্রিজা ভেবে পেল না। দ্রুত ভাড়াটা দিয়ে দিহানকে এড়িয়ে পা ফেলতেই দিহানের শান্ত কণ্ঠটা কানে এলো। এড়িয়ে যাচ্ছ কেন আমায় দ্রিজা? অদ্রিজার নিঃশ্বাস ঘন হয়ে উঠল, কপাল ঘেমে উঠল। ঘাড় ঘুরিয়ে দিহানের দিকে তাকাতেই আবারও বলে উঠল দিহান, তোমার বর এতটা সন্দেহ করে তোমাকে যে তার ছেলে বন্ধুর সাথেও কথা বলতে নিষেধ করে দিয়েছে। অন্তত আমার তো লোকটাকে তেমনই মনে হয় অদ্রিজা। তুমি স্বেচ্ছায় আমায় এড়িয়ে যাচ্ছ কেন? তেমন কিছু নয়, ক্লাস আছে দিহান। কথাটা বলে উল্টো দিক ফিরে খুঁড়িয়ে চলতে লাগলো অদ্রিজা। দিহান ভ্রু কুঁচকে চাইল। পেছন থেকে অদ্রিজার হাতটাই প্রথমবারের মতো ধরে নিয়ে বলে উঠল, মিথ্যে। শুধুমাত্র ক্লাস আছে বলে তুমি আমায় এড়িয়ে যেতে পারো না অদ্রিজা। অদ্রিজা অবাক হয়ে পেছনে ফিরে চাইল। দিহান তার হাত ধরেছে,
তা তার বিশ্বাসই হচ্ছে না। অবাক হয়েই তাকিয়ে রইল দিহানের হাতের বন্ধনের দিকে। মৃদু কণ্ঠে বলল, হাত ছাড়ো দিহান। দিহান আরও শান্ত কণ্ঠে বলল, আগে এড়িয়ে যাওয়ার কারণটা বলো দ্রিজা। আমি তো তোমায় অপরাধী বলিনি, অন্যান্য প্রেমিকের মতো তোমায় ছলনাময়ী কিংবা প্রতারকও বলবো না আমি। তুমি 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 দ্রিজা, তুমি সেই মেয়েটা যাকে আমি ভালোবাসতাম, ভালোবাসি, যার কাছে আমি এটুকু সময় চেয়েছিলাম। যাক, সেসব না হয় বাদ, কিন্তু আমায় এড়িয়ে যাচ্ছ কেন আদ্রিজা? আমি তো তোমার কাছে কিছু চাইছি না, কিছু বলছিও না তোমাকে। তোমার জীবন সঙ্গী হিসেবে তুমি যাকে চুজ করেছো তাকেই জীবন সঙ্গী করছো, এতে আমার বিন্দুমাত্র কমপ্লেন নেই। কিন্তু প্লিজ আমাকে এড়িয়ে যাবে না আদ্রিজা। আমাকে আগের মতোই বন্ধু মেনে কথা বলবে, এইটুকু চাওয়া রাখতে পারবে প্লিজ? অদ্রিজা শান্ত চাহানিতে তাকিয়ে রইল। দিহান আবারও বলল, আমি চাই তুমি যেখানেই যার কাছেই থাকো ভালো থাকো দ্রিজা, তবে আমাকে এড়িয়ে যেতে পারবে না, প্রমিস। সম্পর্কটা আগের মতোই বন্ধুত্বের থাকবে। অবশ্য তোমার কাছে আমি বন্ধু ব্যতীত অন্য কিছু ছিলামও না কোনো কালে, তাই না? অদ্রিজা মুখ টিপে হাসল, তারপরই বলল, আর এড়িয়ে যাব না দিহান। দিহান মুচকি হাসল। অদ্রিজার খুঁড়িয়ে হাঁটাটা আগেই লক্ষ্য করেছিল সে। ডান পায়ে লাল টকটকে জায়গাটাও চোখে পড়েছিল। এতক্ষণ সে বিষয় না বললেও এবার বলল, কেঁদেছ? পায়ে ব্যথা পেলে কিভাবে? পায়ে ব্যথা পেলে এতটা কাঁদতে হয় নাকি দ্রিজা? অদ্রিজা মুগ্ধ চাহনিতে তাকিয়ে রইল। এই ছেলেটা তাকে এত কেন বোঝে, এত কেন ভালোবাসে? সব কিছু না বলতেই কেন বুঝে যায় এই ছেলেটা? জানা নেই তার, কিন্তু এই ছেলেটাকে সে তার জীবনে পায়নি, এটাই আক্ষেপ। এই স্বভাবের কোনো ছেলে কেউ পায়নি। যাকে পেয়েছে সে কেবলই আঘাত করতে পারে, দুঃখ দিতে পারে। কিছুটা দূরেই রক্তিম দাঁড়িয়ে নিরন্তরভাবে তাকিয়ে রইল অদ্রিজার দিহানের বাহু বন্ধনের দিকে। কতটা ভালোবেসে হাতটা আঁকড়ে ধরেছে দিহান। রক্তিম তাচ্ছিল্য নিয়ে হাসল, চোখ জোড়া দিয়ে তীক্ষ্ণ চাহনি ফেলল অদ্রিজার দিকে। কি সুন্দর মুখে হাসি! এই মেয়েটা তার সামনে এভাবে কখনো হেসেছে? মনে পড়ে না রক্তিমের। বাম হাতের ঘড়িতে সময় দেখে অদ্রিজার দিকে আরেকবার চাইল সে। ঠিক তখনই অদ্রিজার সাথে চোখাচোখি হয়ে গেল রক্তিমের। সঙ্গে সঙ্গে দিহানের হাতটাকে ছাড়া দিয়ে হাতে ছাড়িয়ে নিল অদ্রিজা। রক্তিমের দিকে তাকিয়ে ছোট্ট শ্বাস ফেলল। লোকটা কি অন্য কিছু ভাবছে তাকে নিয়ে? দিহান আর তার সম্পর্কে অন্য কিছু ভাবছে না তো? দু পা বাড়িয়ে রক্তিমের কাছে যাবে, তখনই দিহান আবারও অদ্রিজার হাতটা চেপে ধরল। শান্ত কণ্ঠে বলল, হাতটা ছাড়িয়ে নিলে দ্রিজা, আবারও এড়িয়ে যাচ্ছ আমায় কেন? অদ্রিজা চোখ ফিরিয়ে চাইল, কপাল কুঁচকে নিয়েই বলল, আগে কখনো এভাবে হাত ধরতে না তুমি দিহান, বারবার এভাবে হাত কেন ধরছো তুমি? দিহান মুচকি হাসলো, হাতটা ছাড়ল না, সেভাবেই ধরে রেখে বলল, ভয় নেই, আমি তোমায় আবার আঁকড়ে ধরে রাখতে চাইবো না আদ্রিজা। হ্যাঁ, আগে তোমার হাত কখনো ধরিনি, হয়তো সেই কারণেই তুমি আমার হলে না, তোমায় ধরে রাখতে পারলাম না। অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল। এতক্ষণ চাপা থাকা অপরাধ বোধটা তরতর করে বেড়ে উঠল এবার। দিহানের দিকে সরু চাহনিতে তাকাতেই দিহান হাতটা ছেড়ে দিল, মৃদু কণ্ঠে বলল, সরি, আর কখনো এই বিষয়ে কথা বলবো না আমি, হাতও ধরবো না। বাই আদ্রিজা। অদ্রিজা কি বলবে বুঝে উঠল না। চোখ জোড়া বন্ধ করেই বার কয়েক শ্বাস ফেলল সে। দিহান উল্টো পথে পা বাড়িয়েছে ততক্ষণে। অদ্রিজা চোখ খুলে দিহানকে পেছন থেকে দেখে নিয়েই উল্টো দিকে ফিরল। রক্তিম সেখানেই দাঁড়িয়ে আছে এখনো। আপনি আমার ভার্সিটিতে আমার পিছু পিছু চলে এসেছেন, কেন এসেছেন? রক্তিম ভ্রুজোড়া কুঁচকে চাইল অদ্রিজার দিকে। চোখে মুখে ফুটে উঠল তীব্র বিরক্তির ছাপ। ঘড়িতে এক নজর সময় দেখে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এনি প্রবলেম? অদ্রিজা হতাশ হলো। ভেবেছিল রক্তিম তাকে সরি বলবে, নরম গলায় বলবে, ব্যথা পেয়েছেন? তখনকার ব্যবহারটার জন্য আমি দুঃখিত অদ্রিজা, ক্ষমা করে দেবেন আমায় প্লিজ। কিন্তু তেমন কিছু বলল না রক্তিম। অবশ্যই সমস্যা রক্তিম, একটা লোভী মেয়ের পিছু পিছু আপনি তার ভার্সিটিতে আসবেন কেন? কি কারণ? অদ্রিজাকে এবারও নিরাশ করলো রক্তিম। ম্লান হাসি হেসে বলে উঠল, ভুল, ভার্সিটিটা কেবল আপনি আর আপনার প্রেমিকের না অদ্রিজা। মানে ভার্সিটিতে আপনার পরিচিত আর কে আছে বলুন? রক্তিমের বিরক্তির ছাপটা এবার আরও গাঢ় হলো। মুখ চোখ কুঁচকে নিয়ে অদ্রিজার বাহুজোড়া চেপে ধরলো দুই হাতে। শক্ত হাত জোড়ার চেপে ধরা সহ্য করতে পারল না অদ্রিজার নরম তুলতুলে পেশির হাত জোড়া।
ব্যথায় সঙ্গে সঙ্গেই চোখ মুখ কালো হয়ে গেল অদ্রিজার। রক্তিম এক নজর তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সমস্যা কি আপনার? জ্বালাচ্ছেন কেন আমাকে? বুঝতে পারছেন না আমি আপনাকে এড়িয়ে যাচ্ছি? আপনাকে বিরক্ত লাগছে আমার অদ্রিজা। আপনাকে সহ্য করতে পারছি না আমি। বোঝার চেষ্টা করুন, আমায় ছেড়ে দিন প্লিজ। লিভ মি অদ্রিজা, প্লিজ। অদ্রিজা টলমলো চাহনিতে তাকালো রক্তিমের দিকে। কেঁপে উঠল হৃদয়ের ভেতরটা। বলার মতো কিছু খুঁজেও পেল না সে। কান্না পাচ্ছে। রক্তিমের প্রতি সদ্য জন্ম নেওয়া অনুভূতিগুলো নিমিষেই ভেঙে গেল যেন। রক্তিম মুচকি হাসল। হঠাৎ গাড়ি থামিয়ে অদ্রিজার দিকে তাকালো গভীর দৃষ্টিতে। হাত দিয়ে সরিয়ে দিল অদ্রিজার কপালের চুলগুলো। মুখটা অদ্রিজার কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে বলল, আপনি আমায় মুক্তি দিন। আপনি নামক রমণী থেকে আমায় মুক্তি দিন অদ্রিজা। আমি জড়িয়ে যাচ্ছি, না চাই তো আপনার সাথে জড়িয়ে যাচ্ছে। এখনো সময় আছে অদ্রিজা, আমায় মুক্তি দিন। আমি আমার মতো বাঁচতে পারবো। আমি চাই না আপনি আমায় নিয়ে খেলেন। আমি সেই খেলা অবশ্যই হারবো, এটাই আমার নিয়তি। কিন্তু আমি আপনার খেলার শিকার হতে চাই না। বাঁচতে চাই, নিজের মতো বাঁচতে চাই। তানিশা আর রিমু ওদের মতো নিজের নিজস্বতা হারিয়ে ছটফট করে মরতে চাই না আমি। অদ্রিজা মূর্তির মতো বসে স্তব্ধ হয়ে চাইল রক্তিমের দিকে। এতক্ষণ চুপচাপ রক্তিমের বলা সব কয়টা কথা শ্রবণ করেই কঠিন হয়ে উঠল তার চাহনি। তাচ্ছিল্য হেসে বলে উঠল, শেষ? আমার মেয়াদকাল শেষ আপনার কাছে? রিমু, তানিশা, এরপর আমিই ছিলাম, তাই না? এখন আমায় নিয়ে খেলা শেষ রক্তিম? এতটাই ঠুনকো একটা নারী আপনার কাছে? কেন একটা মেয়েকে এতটা ছোট নজরে কেন দেখেন? আমি জানি আমার থেকে মুক্তি নিয়ে আপনি আবারও অন্য কোনো মেয়েকে ঠকাবেন, তার বিশ্বাসকে ঠকাবেন, কিন্তু আমি তো মুক্তি দিব না। আপনাকে এই লড়াইটা লড়তে হবে রক্তিম। দেখা যাক কে এই লড়াইটা জেতে, আমি নাকি আপনি। রক্তিম সেটে গা এলিয়ে চোখ বুঝল। বুকের ভেতর মুহূর্তেই জেগে উঠল অদ্ভুত ব্যথা। নিজের পাশে বসে থাকা রমণীটির কাছে এভাবে ভিক্ষুকের মতো চেয়েও মুক্তিটা পেল না সে। তবে কি এতদিন সে যেভাবে সবার অনুভূতিকে নিয়ে, যেভাবে মানুষকে ভেতর থেকে ভেঙে দিয়েছে, সেভাবে সেও ভাঙবে? সেও সেভাবে মিশে যাবে হাজারটা কষ্ট নিয়ে? শীতের সকাল মানে কুয়াশাচ্ছন্ন কোনো এক শীতল সকাল। আদ্রিজার মুগ্ধ চাহনিতে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। চারিদিকটা ঝাপসা দেখাচ্ছে। দূরের গাছগাছালিগুলো আবছা হয়ে মিশে গেছে। মুখ দিয়ে যেন বের হলো না একটা অক্ষরও। লতানো শিখার মতো লতিয়ে পড়ল যেন সেই লোকটার বাহুবন্ধনে। হাত জোড়া দিয়ে শক্ত করে খামচে ধরল জানালার পর্দা। রক্তিম মুচকি হাসল। আদ্রিজার শাড়ির তল দিয়ে হাত জোড়া দিয়ে জড়িয়ে ধরল মসৃণ পিঠের ধবধবে ফর্সা ত্বক। মুচকি হেসে মৃদু কণ্ঠে বলে উঠল, আজকের সকালটা কেন যেন ভিন্ন রকম সুন্দর হতে চায়। আর কিছু মুহূর্ত পর বোধ হয় আরো সুন্দর হবে আমার জন্য। আর আপনার জন্য? আপনার জন্য কি ততটাই সুন্দর হবে? অদ্রিজা বুঝল না কিছুই। রক্তিমের হঠাৎ এমন আচরণেরও কোনো মানে খুঁজে পেল না সে। বিয়ের রাতটা ছাড়ার কোনো দিন রক্তিম তাকে অনুমতি না নিয়ে স্পর্শ করেনি। মাঝখানে একটা দিন কেবল জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। অদ্রিজা মাথা ঘুরিয়ে রক্তিমের মুখটা চাইতে চাইলেও সম্ভব হলো না। রক্তিম আরও শক্ত করে জড়িয়ে ধরল তাকে। মুখটা তার কাঁধে ভালোভাবে গুজে নিল। ঘোর লাগানো কণ্ঠে বলে উঠল, উফ, সোজা হয়ে দাঁড়িয়ে থাকুন তো অদ্রিজা। আমাকে একটু শান্তি মতো খুঁজতে দিন প্লিজ। অদ্রিজা চুপ হয়ে দাঁড়িয়ে গেল। রক্তিম যে কাল রাতেও ঘুমায়নি তা তার কাছে স্পষ্ট। না ঘুমিয়ে কি করে থাকে? কেনই বা ঘুমায় না এই লোকটা? অদ্রিজা বুঝে উঠে না। উসখুস করে বলে উঠল, এমন কেন করছেন আপনি? বললাম তো শান্তি চাই, শুনতে পাননি? অদ্রিজা হতাশ হয়ে শ্বাস ফেলল। চোখ মুখ শক্ত করে জানালা দিয়ে নিরন্তর চেয়ে রইল বাইরের ঝাপসা শহরটার দিকে। রক্তিম কয়েক মিনিট চুপ থেকে সেভাবেই রইল, অদ্রিজার ঘাড়ে মুখ গুজে। মুচকি হেসে শীতল কণ্ঠে বলল, আপনাদের কোম্পানির সবটুকু পাওনা দেওনা আজ মিটিয়ে দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আপনার পাওনাটুকু কমপ্লিট হয়ে যাবে আজ। আর আপনার বাড়িটাও ফেরত পেয়ে যাবেন দিন কয়েক পর। আপনার কাজ এবার শেষ। অদ্রিজা হকচকিয়ে উঠল। আপনার জীবন থেকে আমি যাব না রক্তিম। 1 মাস পর বা 1 বছর পর আমি যাচ্ছি না আপনার জীবন থেকে, বুঝতে পেরেছেন? রক্তিম বাঁকা হাসল। ফেচল গলায় বলল, কেন, ভালো টালো বাসেন নাকি আমাকে? অদ্রিজা তাচ্ছিল্য নিয়ে হাসল। রক্তিমের দিকে কঠোর চাহনিতে তাকিয়ে বলল, আপনাকে ভালোবাসা যায় না রক্তিম। ভালোবাসতে চাইলেও আপনাকে ভালোবাসা সম্ভব নয়।
যে আমার অনুমতি না নিয়ে শরীর ছুঁয়েছে তাকে ভালোবাসা যায় না। যে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দিহানের অ্যাক্সিডেন্ট করেছে, যে আমায় বারবার আঘাত করে, তাকে কি করে ভালোবাসি বলুন? তাছাড়া যে মানুষটা মনের এক গুচ্ছ আবেগ, স্বচ্ছ অনুভূতি নিয়ে খেলা করে, তাকে তো কোনোভাবেই ভালোবাসা যায় না রক্তিম। আমাকে নিয়ে কৌতূহলটা বদ্ধ করে তালা দিয়ে যেতে বলেছিলাম, আপনি শুনলেন না অত্রিজা। আবারও মিস্টার মাহমুদের কাছে যেসব প্রশ্ন নিয়ে উপস্থিত হলেন নিজের কৌতূহল মেটাতে। চলুন আপনার কৌতূহলগুলো মিটিয়ে দিন। অদ্রিজা চুপ রইল। রক্তিম ছোট্ট শ্বাস ফেলেই বলতে শুরু করলো। গল্পটা একটা ছোট ছেলের, তখন তার বয়স 8 কি 9 হবে। প্রতিদিন বাবা মার ঝগড়া ঝামেলা এসব দেখে সে বড় হচ্ছিল। বাবা মায়ের সরল রূপের সাথে সে পরিচিত ছিল না। বাবা সবসময় গম্ভীর হয়ে ঘুরে বেড়াতো তার সামনে। বাবার সামনে আসলে সে ছোট্ট ফুটফুটে ছেলেটি ভয়ে কুকড়ে মরত। কোনোদিন বাবার কাছে কোনো আবদার রেখেছিল বলেও মনে পড়ে না। আর মা, ছোট ছেলেটা তার মাকে আঁকড়ে ধরে তার সবটুকু সময় কাটাতে চাইত। বাবার ভয়ে তটস্থ হয়ে থাকলেও মাকে অতটা ভয় পেত না। মাকে অনেকটা ভালোবাসত, কিন্তু সে মা তাকে সময় দিতে পারত না। মায়ের কাছে সে আবদার বাড়নে রাখলে উনি বিরক্ত হতেন। ঝাঁঝালো কণ্ঠে কয়েকটা কথা বলে সরে যেতেন ছেলেটার কাছ থেকে। গেস করুন তো ছেলেটাকে? অদ্রিজা হতবাক হয়ে তাকিয়ে রইল। অস্ফুট স্বরে বলল, আপনি আপনি সেই ছেলেটা রক্তিম? রক্তিম শব্দ করে হেসে উঠল। ভেজা সবুজ ঘাসগুলোর উপর চোখ বন্ধ করে চিত হয়ে শুয়ে পড়েই হাত জোড়া মাথার নিচে রাখলো। সেভাবেই চোখ বন্ধ রেখে বলল, আপনি যে রোহানা চৌধুরীর পেছনে পড়ে আছেন, সে মহিলাটা একটা চরিত্রহীন মহিলা, খুব খারাপ মহিলা অত্রিজা। অদ্রিজা চমকে উঠল, কাপা কণ্ঠে বলল, নিজের মা সম্পর্কে কি সব বলছেন আপনি? রোহানা চৌধুরী আর রিয়াদ মাহমুদ বায়োলজিক্যালি আমার প্যারেন্টস। আপনাকে যে গল্পটা শুনিয়েছে সে গল্পের বাবাটা হলো রিয়াদ মাহমুদ আর মা হলো রোহানা চৌধুরী। ছোট্ট 8-9 বছর বয়সের ছেলেটা হলো রক্তিম মাহমুদ। রক্তিম যখন অনেক ছোট, কোমল শুরুটা এদিক সেদিক ঘুরে বেড়াতো, তখন থেকে সে একা নিঃসঙ্গভাবে বড় হয়েছে অত্রিজা। 10 বছর বয়সে এসে তার মা অন্য একজন লোকের সাথে পালিয়ে গেল তার অর্থ প্রাচুর্যতার লোভে। কি ভাবছেন তার বাবা তাকে আগলে রেখেছিল, ভালোবেসে কাছে টেনে নিয়ে বড় করে তুলেছে? না, তেমন কিছুই করেননি তিনি। সবাই যখন বলল ছেলে দেখাশোনা করার জন্য আরেকটা বিয়ে করে নেওয়া উচিত, উনি আরেকটা বিয়েও করে নিলেন তার প্রথম স্ত্রী চলে যাওয়ার 1 মাসের মাথায়। ছোট্ট রক্তিম কেন জানি না তার বাবার দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে পারেনি, কোনোভাবেই পারেনি মেনে নিতে। তবে ভদ্রমহিলা রক্তিমকে অনেক আদর করত, অনেক খেয়ালও রাখত, অনেকটা ভালোবাসত হয়তো। কিন্তু ওই যে রক্তিম ছেলেটা অদ্ভুত, সে কারণে হয়তো সে তার বাবার দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে পারল না। 2 মাসের মাথায় নিজের নিঃসঙ্গ একা জীবন নিয়ে একদিন মাঝরাতে বেরিয়ে গেল অন্ধকার রাস্তায়। শহরের অলিতে গলিতে তার মাকে খোঁজার চেষ্টা করল, কিন্তু তার মা অন্য একজনের হাত ধরে উন্নত দেশে পাড়ি জমিয়েছে। তা হয়তো তার মস্তিষ্ক তখনও বুঝে ওঠেনি। সেদিন রাতে আমি অনেক খোঁজা হলো, অবশেষে পেয়েও গেল। বাসায় ফেরার পর রুমের দরজা লাগিয়ে তার বাবা থেকে অনেক কথা শোনালো, মেরেছিল তাদের মাঝরাতে এভাবে খোঁজাখুঁজি নিয়ে বিরক্ত করার জন্য। রক্তিম সেদিন কেঁদেছিল, প্রচুর কেঁদেছিল অদ্রিজা, আর কাঁদেনি, আর কোনোদিন কান্না তার চোখে আসেনি। অদ্রিজা নিশ্চুপে বসে থেকে রক্তিমের বলা সবগুলো কথা শুনল। শুকনো ঢোক গেলে রক্তিমের দিকে তাকালো। এই যুবকদের মাঝে এতগুলো সুপ্ত দুঃখ আছে কোনোদিন আন্দাজও করেনি সে। এতটা হাসি খুশি থাকা যুবকটির মনে এত বিষাদ কে বুঝবে? চোখ জোড়া ছলছল করলো। রক্তিমের দিকে তাকিয়ে লম্বা শ্বাস নিয়ে বলল, তারপর? রক্তিম মুচকি হাসলো, চোখ মেলে অদ্রিজার মুখের দিকে তাকিয়েই বলল, তার পরের দিন রক্তিমের সব থেকে প্রিয় মানুষ তার নানি এসেছিল। রক্তিমের গালে তখন মিস্টার মাহমুদের জ্বরের 5 আঙ্গুলের ছাপ জলজল করছিল। 2 গাল সহ হাতে ওনার আঘাতের চিহ্ন ছিল। রক্তিমের নানি তা দেখে অবাক হলো। সেদিন নিয়ে আসলেন রক্তিমকে ওনার সাথে। তারপর থেকে রক্তিম তার নানির সাথে বড় হয়েছে। এই দুনিয়ায় রক্তিমের নানি ব্যতীত রক্তিমের আর কেউ নেই অদ্রিজা। না কোনো বন্ধু, না কোনো বোন, না ভাই, আর না মা বাবা। অদ্রিজা তপ্ত শ্বাস ফেলল, ছলছল চোখে তাকিয়ে রইল রক্তিমের দিকে। রক্তিম চাপা হাসি নিয়ে উঠে বসে বলল, আপনার কাছে সব বলে দিয়েছে অদ্রিজা, আর কোনো কৌতূহল নিশ্চয় নেই আপনার? বলুন, এরপর এসব নিয়ে আর ছোটাছুটি করবেন না। অদ্রিজার বাসার সামনে এসে গাড়িটা থামলো। অদ্রিজা গাড়ি থেকে নেমে রক্তিমের দিকে তাকালো। রক্তিমও তাকালো, ভ্রু নাচিয়ে বলল, বাসায় না গিয়ে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আপনার মাকে বলে দিয়েছে আপনি 1 সপ্তাহের জন্য এখানে বেড়াতে এসেছেন?
এক সপ্তাহ পর্যন্ত উনি আপনাকে যেতে দিবে না এই বাসায়? এই এক সপ্তাহ আপনার ছুটি, এটাই বলছিলাম। কিছুই না, এই এক সপ্তাহ আপনি কোনো কৌতূহল অজুহাতে যাতে আমার কাছে ছুটে না আসেন, তাই আজকে সবটা বলে দিলাম। আর আজকে সকাল থেকে আমি এত খুশি ছিলাম কেন বলুন তো? এই যে আজ থেকে এক সপ্তাহ আমি মুক্ত, এই জন্যই। আপনি নামক অসুখটা সইতে পারছি না আমি অদ্রিজা, দিলে দিলে মারা যাচ্ছি আমি। অদ্রিজার বুকে মুহূর্তেই অনুভব হলো অন্যরকম ব্যথা। রাগ আর কষ্টে পিষিয়ে উঠল মন। দাঁতে দাঁত চেপে বলল, সবটাই আপনার প্ল্যান? তবে এই এক সপ্তাহ মুক্তি চাইছেন তো? দিলাম মুক্তি, কিন্তু এক সপ্তাহ পর এই অসুখটাই আপনাকে আষ্টে পৃষ্ঠে আক্রান্ত করবে রক্তিম। সামলাতে পারবেন তো এই অসুখটাকে? তখন কিন্তু শত চেয়েও মুক্তি পাবেন না আপনি। কেটে গেল 4-4টা দিন। অস্থিরতা শব্দটা সাংঘাতিক। আর এই অস্থিরতাটা যদি সৃষ্টি হয় শুদ্ধ অনুভূতি জন্মানো কোনো এক লোকের জন্য, তাহলে বোধ হয় আরও সাংঘাতিক। অনুভূতিটা না যায় প্রকাশ করা আর না যায় বোঝানো। অদ্রিজা তপ্ত শ্বাস ফেলল। সত্যি কি রক্তিমকে ভালো টালো বেশি ফেলেছে সে? বুঝে উঠল না। তবে সেই মানুষটাকে দেখার জন্য ছটফট করে উঠল মন। বুকের ভেতরে চাপা অস্থিরতাটা জ্বলন্ত হয়ে বেদনায় পরিণত হলে মুহূর্তে। যে কয়দিন রক্তিমকে চেনে সেই কয়েকদিনে রক্তিমকে দেখেনি এমন কোনো দিন ছিল না। কিন্তু এই 4 দিন একবারও দেখা হয়নি রক্তিমের সাথে তার। ভার্সিটি আসা যাওয়ার পথে রাস্তার এপাশ ওপাশ এত অস্থিরভাবে তাকিয়ে থেকেও বিশেষ কোনো লাভ হয়নি তার। রক্তিমকে কোথাও দেখতে পায়নি সে। সকালের আকাশে সদ্য ওঠা সূর্যের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল অদ্রিজা। নিজের ভেতরের অস্থিরতাটাকে না মানাতে পেরে কল দিল রক্তিমের নাম্বারে। রক্তিম কল রিসিভড করলো না। পরপর 5 বার কল দেওয়ার পর কল রিসিভড হলো। অদ্রিজা অস্থিরতায় হাঁসফাঁস করে উঠল। কী বলবে বুঝে না উঠেই হাত কচলাতে লাগলো। এই শীতের সকালেও কপাল ঘেমে উঠল অজানা অস্বস্তিতে। কয়েকবার সরু শ্বাস ফেলে 2-1 মিনিট পরও যখন কিছু বলতে পারল না, তখন ওপাশের মানুষটা ঘুমানো কণ্ঠেই শুধালো, কেটে দেব? অদ্রিজা চকচকে চোখে তাকালো। এবারও বুঝে উঠল না কি বলবে। কয়েক সেকেন্ড চুপ থেকেই কপালের খামটা হাতের তালুতে মুছে নিয়ে জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো। জানালার গ্রিল হাত দিয়ে ঘষতে ঘষতে কাপা গলায় বলল, না। রক্তিম বোধ হয় হাসলো। মৃদু গলায় বলে উঠল, তাহলে বলুন। অদ্রিজা থমকে গেল। কি বলবে? কোনো কথা কি আদৌ বলার আছে? যেই যুবকটিকে এতদিন ঘৃণা দিয়ে এসেছে, সেই যুবকটির সাথে কি হঠাৎ করে প্রণয়ের কাব্য শুরু করা যায় নাকি? অদ্রিজা সেভাবেই চুপ রইল। ওপাশের মানুষটার পরিষ্কার কণ্ঠ ভেসে আসলো এবার, রাখছি অদ্রিজা। অদ্রিজা বোকা বোকা চাহনিতে মোবাইলের দিকে তাকিয়ে রইল। রক্তিম কলটা কেটে দিয়েছে। কি সমস্যা অদ্রিজা? ঘুমের মধ্যে বারবার ব্যাঘাত ঘটাচ্ছেন কেন? অদ্রিজা চুপ রইল। গম্ভীর কণ্ঠে বলল, ও ঘুমোচ্ছেন? ঘুমোচ্ছি তা বোঝেনি নাকি বুঝেও না বোঝার ভান করছেন? অদ্রিজা থতমত খেয়ে গেল। কাঁপা কণ্ঠে বলল, না, ভেবেছিলাম এখন আপনি ঘুমোননি তাই, কিন্তু এখন তো দেখছি দিব্যি ঘুমান। ওপাশের মানুষটা আওয়াজ করে হেসে উঠল। অদ্রিজা কল্পনা করল রক্তিম নামক যুবকটি চমৎকার হাসিটা। টেরা মাখা দাঁতগুলো দৃশ্যমান হওয়া চমৎকার হাসিতে সেই রক্তিম কল্পনায় ভেসে উঠতেই কেঁপে উঠল অদ্রিজা। রক্তিম বলল, আপনি নামক অসুখ থেকে মুক্তি পেয়েছে বলে কথা। তাছাড়া ড্রিঙ্ক করা সুইটহার্টের আদরের সুফলও বলতে পারেন। ছি, আবার কোন মেয়েকে প্রেমিকা বানালেন? কোন মেয়ের সাথে সময় কাটিয়েছেন? ড্রিঙ্ক করেছেন? আবার গর্বের সাথে বলছেনও। তো অদ্রিজা চুপ থাকলো। মুখ চোখ লাল করে রাস্তায় ছুটে চলা গাড়িগুলোর দিকে তাকিয়ে রইল। রক্তিম আবারও বলল, আপনি আমি ভালো টালোবাসতে শুরু করে দেননি তো অদ্রিজা? আপনাকে আপনাকে ভালোবাসা যায় নাকি রক্তিম? রক্তিম ফিচেল গলায় বলল, যারা ভালোবেসেছে তাদের থেকে জানতে হবে। বলুন। অদ্রিজার রাগে দাও দাও করে জ্বলে উঠল। রক্তিমের সাথে কথা বলার এতক্ষণার ইচ্ছেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়ল মুহূর্তেই। কলটা কেটেই রাগে ফোঁস করে বাইরে তাকালো। রক্তিমের প্রতি জন্ম নিল চরম রাগ আর ক্ষোভ। মন থেকে বলে উঠল মুহূর্তেই, লোকটা খারাপ, পৃথিবীর সব থেকে খারাপ লোক। না তাকে ভালোবাসা যায় আর না সে কোনোদিন কাউকে ভালোবাসতে পারবে অদ্রিজা। ফেব্রুয়ারির শেষের দিকে শীত। রাতের আকাশটায় আজ একটু বেশি আঁধার নেমেছে। অনেকক্ষণ তাকেও চাঁদের দেখা পাওয়া গেল না আকাশে।
অদ্রিজা ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছিল। রক্তিম নামক পুরুষটার জন্য অস্থিরতাটা যেন রাত হলেই হু হু করে বেড়ে ওঠে। 12টা বাজার আর 20 মিনিট বাকি। এই সময় কেন কল করলো রক্তিম? অদ্রিজা বুঝলো না। কলটা রিসিভড করে কাপা গলায় বলল, হ্যালো। রক্তিম কিচ্ছু বলল না, চুপ রইল। অদ্রিজার অস্থিরতাটা বেড়েই চলল। হাতের তালু ব্যালকনির গ্রিলে ঘষতে ঘষতে আবারও বলল, হ্যালো রক্তিম। রক্তিম হালকা হাসল, বলে উঠল, আকাশের তারা কখনো মা বাবা হয় না, আপনি সেটা জানেন না? তো আকাশ পানে তাকিয়ে আছেন কেন? অদ্রিজা চমকে উঠল রক্তিমের কথা শুনে। সে আকাশ দেখছে, তার রক্তিম কি করে জানলো? বেলকনির গ্রিল ভেদ করে আশেপাশে তাকিয়ে রাস্তার ওপাশটায় বাইকে হেলান দিয়ে দাঁড়ানো রক্তিমকে দেখে শিউরে উঠল মুহূর্তে। লম্বা চওড়া সাদা ধবধবে শরীরে, ব্ল্যাক শার্ট, গোটানো হাতা, ব্ল্যাক জিন্স, মোবাইল কানে রেখে তার দিকেই তাকিয়ে আছে ঘোর লাগানো চাহনিতে। সেই চাহনিতেই যেন নড়বড়ে হয়ে গেল আদ্রিজার ভেতরটা। অস্বস্তিতে হাঁসফাঁস করেই বলল, আপনি আমার বাসার সামনে রক্তিম? রক্তিম ঠোঁট বাঁকিয়ে হাসল। অদ্রিজার দিকে ঠিক সেইভাবেই তাকিয়ে রইল। ভ্রু উঁচিয়ে বলল, তো অদ্রিজা কি বলবে খুঁজে পেল না। রক্তিমের হাসি আর তাকানো দেখেই লজ্জায় মেয়ে এলো যেন সে। মুহূর্তেই বোধগম্য হলো রক্তিম নামক পুরুষটাকে দেখে সে লজ্জা পাচ্ছে। মুখ নামিয়ে মোবাইলটা কানে রেখে লজ্জা ভাবটাকে লুকাতে কঠিন গলায় বলল, তো মানে এত রাতে আপনি আমার বাসার সামনে আসবেনই বা কেন? মানুষজন দেখলে কি ভাববে? এ পাড়ায় নতুন আমরা, একটা বিবাহিত মেয়ে রাত বেরোতে বেলকনিতে এসে কোনো ছেলের সাথে প্রেম বিনিময় করছে, বিষয়টা মোটেও ভালো দেখায় না। রক্তিমের তেমন একটা ভাবাবেগ হলো না, বরং অদ্রিজাকে আরও লজ্জায় ফেলতেই মুখে অন্যরকম দুষ্টুমি মাখা হাসি ফোটালো। ঠোঁট কামড়ে চোখে মুখে চাহনি অন্যরকম করেই অদ্রিজার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। অদ্রিজা সেই দৃষ্টির সম্মুখীন হতেই চোখ মুখ কুঁচকে ফেলল। জামার ওড়না ঠিকঠাক করে ওড়নায় হাত ঘষে অস্বস্তি কমাতে চেয়েই বলে উঠল, ছি, তাকানোর কি ধরন! এখনই বখাটে ছেলে হিসেবে রাস্তায় ঘন পিটুনি খেতে পারেন আপনি। রক্তিম আওয়াজ করে হাসল। চাহনিটা সেরকম রেখেই বলল, যাক বাবা, আপনি বললেন প্রেম বিনিময় করছেন, আর প্রেমময় দৃষ্টিতে তাকালে অপরাধ? অপরাধ, খুব বড় সড়ো অপরাধ। রক্তিম হাসল। বাইকের থেকে সরে এসে রাস্তার এপাশে দাঁড়ালো। আদ্রিজার দিকে চাহনি সরালো না অবশ্য। ঠোঁটজোড়া গোল করে তীক্ষ্ণ আওয়াজ করে শীষ বাজে উঠল। আদ্রিজা কপাল কুঁচকে তাকিয়ে রইল। রক্তিম বাঁকা হেসেই বলল, এই বখাটে ছেলে গর্হিত অপরাধে কেউ শাস্তি দিচ্ছে না অথচা দেখুন। অদ্রিজা কিছুক্ষণ চুপ থেকে ছোট্ট শ্বাস ফেলল, সরাসরি বলল, কেন এসেছেন? রক্তিম নির্লিপ্তভাবে উত্তর দিল, সুইটহার্টের বার্থডে আজ, পিচ্চিরা পাঠালো আপনাকে নিয়ে যেতে, নিজের মতো দ্রুত। রক্তিমের কথাগুলো শুনেই এতক্ষণকার স্বচ্ছ সুন্দর অনুভূতি শিহরণ সবটাই মুহূর্তে রূপান্তরিত হলো বিশ্রী রাগ আর ক্ষোভে। রক্তিমের মুখপানে এক নজর চাইতেই রক্তিম মুচকি হাসল, বলল, এইভাবে তাকালে ভয় পাবো অথচা। ভয় পাওয়ার দরকার নেই, আপনি চলে যান, আমি ঘুমোবো এখন। আপনার সুইটহার্টকে আমার হয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেবেন রক্তিম। ও হ্যাঁ, একটু দাঁড়ান, আমি আপনার সুইটহার্টের জন্য গিফট নিয়ে এসেছি, ওটা দিয়ে দেবেন আমার হয়ে। কথাটা বলেই অদ্রিজা রুমে ঢুকলো দ্রুত। রক্তিম প্রায় মিনিট দুয়ে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকার মাঝেই নিচে নামলো অদ্রিজা। রক্তিমের সামনে গিয়েই একটা তরতাজা গোলাপ আর একটা বক্স ধরিয়ে দিয়েই বলে উঠল, আপনার সুইটহার্টের জন্য উপহার দিয়ে দেবেন, বাই। কথাগুলো বলে অদ্রিজা পেছন দিকে পা বাড়াতে নিলে রক্তিম তার বাঁ হাতটা ধরে হ্যাঁচকা টান দিল। বাইকের পেছনে বসিয়ে দিয়েই নিজেও বসে পড়ল সামনে। বাইকে চালানো স্টার্ট করার আগেই আয়নায় এক নজর চাইলো অদ্রিজার দিকে। বাঁকা হেসে বলল, আমায় ধরে বসুন, পরে পুরোটারে গেলে জানা নেই। অদ্রিজা রক্তিমকে ধরে বসলো না, ছটফট করে যেতে নিলেই রক্তিম বাইক চালানো শুরু করলো। অদ্রিজা হুড়মুড় করে টাল সামলাতে না পেরেই রক্তিমের পিঠের শার্টটা খামচে ধরল। রক্তিম বাঁকা হাসলো, মৃদু কণ্ঠে বলল, প্রথমে বলেছিলাম। আমাকে জোর করে আনলেন কেন রক্তিম? আমি আসতে চাইনি। আপনার প্রেমিকা, আপনার প্রেম, আপনি আসবেন তার বাড়িতে, আমাকে কেন? রক্তিম মুচকি হাসলো। অদ্রিজার প্রশ্নের উত্তর না দিয়েই নিজের ডান হাতের তর্জনী আঙুলটা রাখলো অদ্রিজার ঠোঁট জোড়ায়। অদ্রিজা যেন মুহূর্তেই জমে গেল। রক্তিমের হাতের স্পর্শ হঠাৎ ঠোঁটে পেয়ে চমকে গেল সে।
চোখজোড়া বড় বড় করে তাকাতেই রক্তিম হাসলো। ঘড়িতে বেশ মনোযোগ দিয়ে সময় দেখেই বলল, 12টা বাজে আর 4 মিনিট। আপনি আসলে আসুন, আর না আসলে এখান থেকে চলে যান, অ্যাজ ইউর উইশ। অদ্রিজা সঙ্গে সঙ্গে চলে উঠল। চোখ জোড়া দিয়ে মুহূর্তেই অগ্নির ন্যায় ফুলকে বের হলো। মাঠের এক কোনায় গিয়ে মুখ চোখ ভারী করে দাঁড়িয়ে থাকতে বাচ্চাগুলো ঘিরে ধরলো তাকে। সবাই একসাথে বলল চেঁচামেচি করে, অদ্রিজা আপি। অদ্রিজা মুচকি হাসলো। রক্তিমের প্রতি রাগ ক্ষোভটা মুহূর্তেই যেন উবে গেল। মিষ্টি হেসেই বলল, হ্যাঁ ছোট্ট পিচিরা, তোমাদের পিকনিক শেষ? ছোট ছোট ছেলেমেয়েগুলোর মাঝখান থেকে একজন মুহূর্তেই বলল, না তো, এখনো তো সুইট হার্টের কেক কাটা বাকি আছে, ওটাই তো মেন পার্ট। অদ্রিজা অবাক হলো। কপাল কুঁচকে মেকি হাসলো। আবার সুইটার ডাকে তাকে? কে এসে? চোখ মুখ কুঁচকে নিয়ে ভাবতে মাঠের মাঝখানে এসে উপস্থিত হলো রক্তিম। শুধু সেই নয়, সাথে সাদা শাড়ি পরিহিত একজন বৃদ্ধা মহিলাও আছে। রক্তিম তার চোখ জোড়া হাত জোড়া দিয়ে ধরে রেখেছে। অদ্রিজা কিছুই বুঝে উঠতে পারল না। বাবারই সামনে যেতেই চোখে পড়ল নেহাকেও। অদ্রিজাকে দেখেই ঝটফট এগিয়ে আসলো তার দিকে। দাঁত কেলিয়ে বলল, তুই কবে আসলি দিরিজা? এতক্ষণ একা একা বোর হচ্ছিলাম। অদ্রিজা ডাক করে তাকিয়ে রইল নেহার দিকে। রক্তিম আর বৃদ্ধ মহিলাটার দিকে আরেক নজর তাকিয়ে পুরো পোকার মতন চেয়ে রইল। নেহা খিলখিল করে হেসে ঘড়ি দেখল। অদ্রিজার কানে ফিসফিসিয়ে বলল, আর 1 মিনিট 30 সেকেন্ড দিরিজা। অদ্রিজা থমকানো মস্তিষ্ক নিয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। রক্তিমের সুইট হার্টকে বুঝে না উঠে কান্না পাচ্ছে তার। আর ওই বৃদ্ধাই বাকি। রক্তিমের সুইট হার্টকে সেই বুঝে উঠল না। মস্তিষ্ককে বারবার প্রশ্ন করেও কোনো উত্তর খুঁজে পেল না সে। বিধ্বস্ত মন নিয়ে একবার রক্তিম আর ওই বৃদ্ধা মহিলা তো আর একবার নেহার দিকে তাকালো। শুকনো ঢোক গেলেই কাঁপা কণ্ঠে বলল, উনি উনি কি রক্তিমের সুইট? অদ্রিজা পুরো কথাটা শেষ করতেই পারল না। সঙ্গে সঙ্গে চারপাশ থেকে ভেসে আসলো আনন্দ উচ্ছ্বাসিত মিশ্রিত হই হুল্লোড়। ছোট ছোট পিচ্ছি গলার তীক্ষ্ণ আওয়াজ সহ রক্তিম নেহার গলায়ও শোনা গেল, হ্যাপি বার্থডে সুইট হার্ট, হ্যাপি বার্থডে টু ইউ। অদ্রিজা ঠাঁই দাঁড়িয়ে রইল। রক্তিমের দিকে স্থিরভাবে তাকিয়ে রইল সে। রক্তিম সামনের বৃদ্ধা মহিলার চোখ থেকে সরিয়ে নিল হাত জোড়ার শক্ত বাঁধন। মুখটা বৃদ্ধার কাঁধে গুজে মিষ্টি হেসে বলতে লাগলো, হ্যাপি বার্থডে সুইট হার্ট। অদ্রিজা রক্তিমের থেকে নজর সরিয়ে বৃদ্ধার দিকে তাকালো। মুখটা পুরোপুরি নেহার মতোই দেখতে। গায়ের রং রক্তিমের মতোই ফর্সা ধপধপে, কুচকানো চামড়া, মাথায় সাদা পাকা কোকড়ানো চুল। রক্তিম সে চুলেই এক হাত দিয়ে হাত বুলিয়ে মুখ ঘষল বৃদ্ধ মহিলার মুখের কুচকানো চামড়ায়। চুপ করেই সাদা থমথবে গালের কুচকানো চামড়ায় চুমু খেল। বৃদ্ধা হাসলো। রক্তিম হাঁটু কেটে বসে বৃদ্ধার বাম হাতের আঙুলে পরিয়ে দিল চকচকে হীরার রিং। পেছন থেকে অদ্রিজার দেওয়া সেই গোলাপটাও এগিয়ে দিয়েই হেসে বলল, শুভ জন্মদিন সুইটহার্ট। তুমি অনেক ভালোবাসি সুইটহার্ট, সব সময় আমার পাশে এভাবেই থাকবে। বৃদ্ধা মুচকি হাসলো। রক্তিমের হাত ধরে উঠিয়ে হাত উঠিয়ে চুলগুলো এলোমেলো করে দিল। মুচকি হেসেই বলল, পাগল। অদ্রিজা মুগ্ধ চাহনিতে তাকিয়ে রইল। রক্তিমের হাত ধরে কেক কাটতে গিয়েই চারপাশে একবার ফিরে চাইল বৃদ্ধা। অদ্রিজার দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের চাহনি। অদ্রিজা সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। মৃদু হেসে নেহার কাছাকাছি দাঁড়িয়ে কানে ফিসফিসিয়ে বলল, উনি তোর দাদিমা, মানে রক্তিমের নানি রুহানা চৌধুরী। যেমন তোর কার্বন কপি, তেমনটা না হলেও তোর চেহারার সাথে অনেক মিল আছে ওনার চেহারার, তাই মনে হলো। নেহা মুচকি হাসলো, বলল, হ্যাঁ আমার দাদিমা। অদ্রিজা চকচকে চাহনিতে তাকালো। সঙ্গে সঙ্গে অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, তার মানে রক্তিমের সুইটহার্ট উনি? ওনাকে সুইটহার্ট ডাকে রক্তিম? নেহা খিলখিলিয়ে হাসলো। ফিসফিসিয়ে বলল, কেবল সুইটহার্ট না তো, প্রেমিকাকে যত রকম সম্বোধন করা যায় সবই ডাকে রক্তিম ভাইয়া দাদিমাকে। অদ্রিজা মুচকি হাসলো। এ দৃষ্টিতে তাকিয়ে রইল রক্তিমের হাসি মাখা মুখটার দিকে। এই যুবকটির মাঝেই যে কত শত দুঃখ লুকায়িত আছে তা কি কেউ বলবে তার এই মারাত্মক ঘায়েল করা হাসি দেখে?
তখন খাওয়ার পর্ব শেষ। বিশাল মাঠের মাঝখানেই খাওয়ার আয়োজন করা হয়েছে। আদ্রিজা আর নেহাও খাবার শেষ করে দুটো চেয়ারেই বসেছিল। বাচ্চাগুলো যে যার মতো খাওয়া শেষ করে খেলছে হাত পা ছড়িয়ে। সামনের টেবিলটাতে আরও বেশ কয়েকজন, নেহার মা বাবা সহ চাচা চাচি। আদ্রিজা মিনমিনে চাহনিতে তাকিয়ে তাকিয়ে দেখছিল তাদের। ঠিক তখনই পেছনে এসে দাঁড়ালো নেহার দাদিমা। মাথায় হাত রেখে মুখ নিচু করে আদ্রিজার মুখটা দেখল। মিষ্টি হেসে বলল, তুমি নেহার ফ্রেন্ড বুঝি? ছিলাম না তো। আদ্রিজা মাথা ঘুরিয়ে তাকালো, মুচকি হেসে উঠে দাঁড়ালো। টিস্যু পেপার দ্রুত হাত মুছে মিষ্টি হেসে জবাব দিল, জি হ্যাঁ, আবার রক্তিমের ওয়াইফ। বাকিটা বলতে দিল না রক্তিম। তার মুখ থেকে কথাটা এক প্রকার কেড়ে নিয়েই বলল, রক্তিমের ওয়াইফ না, লিটল ওয়াইফের ফ্রেন্ড তুমি অথচা ভুলে গেলে আমি নেহাকে লিটল ওয়াইফ ডাকি, ওয়াইফ না। আদ্রিজা বিষম খেল। রক্তিমকে গিরগিটির মতো রং বদলাতে দেখে বিস্ময়ে চোখ মুখ চকচক করে উঠল। রক্তিমের মুখ থেকে তুমি ডাক্তার শুনে আরও বিস্ময় খেলে গেল চোখে মুখে। হালকা কেশেই অস্ফুট স্বরে বলল, জি। রক্তিম আদ্রিজার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। নিজের নানিকে কিছু একটা বুঝিয়ে অন্য পাশে পাঠিয়ে দিল। পেছনে কোনো গাছের সাথে হাত জোড়া চেপে ধরেই তাতে দাঁত চেপে বলে উঠল, সুইটহার্টের সামনে আপনাকে আমার ওয়াইফ হিসেবে পরিচয় দিচ্ছিলেন কোন চাষে অথচা? আমার আপনার সম্পর্কটা শুধুমাত্র 1 মাসের সম্পর্ক। মিস্টার মাহমুদের সাথে চুক্তি করে বিয়েটা করেছিলাম। আপনি যেমন আপনার বাবার ঋণ বা পাওনা মেটানোর জন্য বিয়ে করেছেন, তেমনই আমিও এই বিশাল জায়গাটা দেখছেন, এই জায়গাটার জন্য চুক্তি করে আপনাকে বিয়ে করেছি। শুধু এটুকুই। সুইটহার্ট এই বিষয়ে কিছু জানে না, আমি চাই না জানুক। আদ্রিজার চোখ জোড়া টলমলো করে উঠল। নিজের এত টাকা ছে রক্তিম, অথচ রক্তিমের দিকে তাকাতে ইচ্ছা করছে না তার। কান্না আসছে চোখ জুড়ে। এই যুবকটিকে কি সে সত্যি তবে ভালোবেসে ফেললো? না হলে এতটা কেন কষ্ট হয়, এত কেন অস্থিরতা তার জন্য? একবার যদি সব কিছু ভুলে বলে দেয় ভালোবাসি, রক্তিম কি মেনে নিবে সম্পর্কটা, নাকি ফিরিয়ে দেবে? রাত প্রায় 1টা কি 2টো। শুনশান নীরবতা চারিদিকে। দূরে কোথাও গাড়ির অল্প আওয়াজ এসে কানে লাগছে। অদ্রিজা টলমলে চোখ জোড়া নিয়েই ওই বিশাল মাঠটা থেকে বেরিয়ে আসলো। গভীর রাতে নীরব রাস্তায় হেঁটে চলতেই অজানা ভয় এসে ঘিরে ধরল মনকে। দ্রুত পা বাড়িয়ে কয়েক মিনিট পথ এগিয়ে যেতেই কিছুটা দূরে দেখা মিলল 4টা ছেলে। টলতে টলতে হাঁটছে। বয়স হয়তো 20-21 বছরেরই হবে। অদ্রিজা ভীত চাহনি নিয়ে তাকালো। হৃদয়ের ভেতর অদ্ভুত ভয় জেগে উঠল মুহূর্তেই। শুকনো ঢোক গেলে ভীত চাহনি নিয়ে আশেপাশে তাকিয়ে দ্রুত পায়ে হাঁটতে লাগলো সে। ছেলেগুলোকে পাশ কাটিয়ে যেতে যাবে, ঠিক তখনই তাদের মধ্যে থাকা একজন বলে উঠল, বাহ, এত রাতে মাইয়া মানুষ, এত রাতে রাস্তায় কেন তুমি ললনা? একদম না, একদম টাচ করবেন না। ছেলেগুলো তার কথাটা তেমনভাবে নিল বলে মনে হলো না। মুখে বিশ্রী হাসি ঝুলিয়েই প্রথমজন বলল, টাচ করবো না। কথাটা বলেই আবারও হাসলো সবাই আওয়াজ করে। বাইকের সামনে তীক্ষ্ণ আলোয় পেছনের মানুষটাকে দেখা না গেলেও ওটা যে রক্তিম তা বেশ বুঝতে পারছে। অদ্ভুতভাবে ভয়টা মুহূর্তেই কেটে গেল তার। এই মানুষটার প্রতি এত কেন বিশ্বাস তার বুঝে ওঠে না সে। তবু তাকেই মন থেকে বিশ্বাস করে সে, ভরসা করে। অদ্রিজা হাঁপাতে হাঁপাতেই রক্তিমের সামনে গিয়ে দাঁড়ালো। রক্তিম মুচকি হাসলো, মৃদু গলায় বলল, এই না হয় মিসেস রক্তিম মাহমুদ। তেজ আত্মসম্মান এতটাই প্রখর যে মাঝরাতে নীরব জনশূন্য রাস্তায় বেরিয়ে পড়েছেন। আপনি এতটা নির্বোধ নন অদ্রিজা, যেটুকু জ্ঞানও আপনার নেই। জাস্ট ডিসকাস্টিং। অদ্রিজা ডাব ডাব করে তাকালো। রক্তিমের রাগে লাল হওয়া চেহারাটা দেখে থমকে গেল সে। সোজা হয়ে দাঁড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে হাঁপাতে লাগলো। রক্তিম এক প্রকার বিরক্তি নিয়েই বলল, এটুকু বদেশে আপনি হাঁপিয়ে গেলেন অদ্রিজা? অদ্রিজা টলমলে চাহনিতে তাকিয়ে রইল রক্তিমের দিকে। হাত দিয়ে ইশারা করে পেছনে দেখে কাঁপা কণ্ঠে বলল, রক্তিম, পেছনে কয়েকজন ছেলে আমার। অদ্রিজাকে বাকি কথাটা না বলতে দিয়ে রক্তিম ভ্রুজোড়া কুঁচকে নিয়ে হাতের ইশারায় সেদিকে পানে তাকালো। গম্ভীর গলায় বলল, বাইকে উঠুন। হাই ব্রো। ছেলেগুলো বোকার মতো তাকালো। একবার রক্তিম তো আর একবার অদ্রিজার দিকে তাকিয়ে থাকলো। টলতে টলতে আরেকটু এগিয়ে এসে চোখ কচলালো। আবারও রক্তিম আর অদ্রিজার দিকে তাকিয়ে বলল, কে ভাই? রক্তিম দাঁত কেলিয়ে হাসলো, বলল, তোর বস। ছেলেগুলোর এতক্ষণকার
মাতলামে করা চাহনি এবার যেন সতেজ হয়ে উঠল। ভয়ে থতমত খেয়েই একজন মাথায় হাত রেখে বলে উঠল, নিজের দিব্যি ভাই কিচ্ছু করে নাই এই মাইয়ের সাথে, শুধু হাতটাই ধরেছিলাম আর কি। ছেলেটাকে বাকিটা বলতে না দিয়েই রক্তিম বাইক থেকে নেমে দাঁড়ালো। ছেলেটার কলারটা 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরেই বলে উঠল, হাত হাত ধরেছিস? কে ধরেছিস ওর হাত? কোন হাত দিয়ে ধরেছিস? গিভ মি আনসার ফার্স্ট। ছেলেটা ভীত চাহনিতে তাকালো রক্তিমের দিকে। ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ভাই মায়েরেন না দয়া করে, আমিই ধরেছিলাম। রক্তিম ক্ষিপ্র চাহনিতে তাকালো। ছোঁয়াল শক্ত হয়ে এলো মুহূর্তেই। কলারটা আরো শক্তভাবে চেপে ধরে বলল, তুই তুই ধরেছিস ওর হাত? কোন হাত দিয়ে ধরেছিস? ছেলেটা ডান হাতটা এগিয়ে দিল। হাতটাও কাঁপছে তার। ভয়ে থতমত খেয়ে বলল, এ হাত দিয়াই ভাই, এবারের মতো ক্ষমা করে দেন ভাই, আর জীবনও এমন কিছু করুম না আমি ভাই, প্লিজ। রক্তিম হাসলো। ছেলেটাকে ভদ্রভাবেই ছেড়ে দিল। বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে বাকি 3 জনের উদ্দেশ্যে বলে উঠল, আর তোরা 3 জন কিছু করিস না তোরা? ছেলেগুলো ছোট ছোট চোখ করে তাকালো। মাথা নাড়িয়ে বোঝালো তারা কিচ্ছু করেনি। রক্তিম মুচকি হাসলো। ঠোঁট জোড়া গোল করে শেষ বাজাতে বাজাতেই হাত জোড়া বুকে ভাঁজ করে দাঁড়ালো। বলল, ওকে, সবাইকে মাফ করে দিলাম, কিন্তু তোদের নিজস্ব কাজ দিচ্ছে, কাজ করে ক্ষমা করে দেব। রাজি? 4-4টা ছেলেই সঙ্গে সঙ্গে মাথা দোলালো যে তারা রাজি। রক্তিম মুচকি হাসলো। বাইকে উঠে বসে বলল, তোরা 3 জন ওর ডান হাতটাকে ইচ্ছে মতো আঘাত করবি। যত আঘাত করলে ও বুঝতে না পারে অদৃশ্যকে স্পর্শ করার শাস্তি কতটা ভয়ানক, ঠিক ততটা আঘাত করবে। অ্যান্ড প্রুফ হিসেবে আমাকে কাল ওর আহত হাত সহ দেখাতে আসবে। আর তুই ওরা যখন হাতটা আঘাত করা শেষ করবে তখন তোর নিজ দায়িত্বে গিয়ে হাতের ব্যান্ডেজটা করিয়ে নেবে। ওকে? 4 জন মিলে কাল সকালে প্রুফ দিয়ে আসবে অফিসে। আমার সন্দেহ হলে আমি ব্যান্ডেজ খুলে আবার দেখব। যদি সন্দেহ সত্যি হয় তাদের 4 জনকে এমন খেলাবো যে জীবনে ভুলবে না। ছেলেগুলো বাধ্য ছেলের মতো মাথা তুলালো। রক্তিম বাঁকা হাসলো। বাইক চালাতে চালাতেই অদ্রিজার ভয়ার্থ ঘামে ভেজা মুখটা বারংবার বাইকের আয়নায় দেখল। অদ্রিজাও সেভাবেই রইল। রক্তিমের সাথে কথা বলার সাহস পেল না। কিছুক্ষণ পর হাতের ওপর বক্সটা খুলে বের করলো একটা পায়েল। বাইক থেকে নেমেই হাঁটু গেড়ে বসলো অদ্রিজার সামনে। অদ্রিজার বাম পাটা এক প্রকার জোর করে ধরেই পুড়িয়ে দিল পায়েলটা। মুচকি হেসেই বলল, বাহ, বেশ মানিয়েছে আপনার পায়ে। অদ্রিজা হত বিহব্বল চাহনি নিয়ে তাকিয়ে রইল। রক্তিম উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, গিফট বক্সটা ফেরত দিলাম কেন জানেন? ওই গিফট বক্সে সুইটহার্টকে আমার প্রেমিকা ভেবে কিনে কি দিয়েছেন, তার রিস্কটা নিয়ে নেই। দিও নি সুইটহার্টকে। আর এই পায়েলটা সুইটহার্টের জন্য গিফট কিনতে গিয়ে চোখে পড়েছিল। ভাবলাম আমার টেম্পোরারি ওয়াইফের জন্য নেওয়াটা যায় গিফট। ভালো করেছি না? অদ্রিজা তাচ্ছিল্য নিয়ে হাসলো। বলল, ভালো করেছেন কি খারাপ করেছে তা আমি কি করে জানবো? রক্তিম বাঁকা হাসলো। অদ্রিজার কানে ফিসফিসিয়ে বলল, সেটাও ঠিক, তবে পরিয়ে দিলাম বলে ভাববেন না আমি আপনাকে ভালোবাসি। পরিয়ে দিয়েছি কারণ অত্রেয়া বেলকনিতে দাঁড়িয়ে আছে, ও যাতে ভেবে না বসে আমাদের মাঝে সম্পর্কটা ফেক। অদ্রিজা এবারও তাচ্ছিল্য নিয়ে হাসলো। বলল, জানুক না, কি হবে তাতে? 2 দিন পর তো জানবেই, তাই না রক্তিম? আমি তো আর জোর করে আপনার জীবনে থাকতে পারবো না আপনি না চাইলে। একদিন না একদিন তো সে জানতেই হবে। কথাটা বলেই আর দাঁড়ালো না অদ্রিজা। এক নজর নিজের রুমের ব্যালকনিতে দাঁড়ানো আত্রেয়াকে দেখে মৃদু হাসলো। তারপর গেট খুলে দ্রুত ঢুকে গেল বিল্ডিংয়ে। আর রক্তিম এক নজর তাকে মুখ বাঁকিয়ে হাসলো। ক্যান্টিনে সামনাসামনি চেয়ারে বসেছিল অদ্রিজা আর দিহান। আমি মধ্যবিত্ত ঘরের ছেলে অদ্রিজা, তার মানে এই নয় যে আমার আত্মসম্মান নেই। তুমি জানো নিশ্চয়ই আমি বরাবরই আত্মসম্মান নিয়ে বাঁচতে ভালোবাসি। কোনো সময় কারো দয়া নিতে পছন্দ করি না আমি অদ্রিজা। অদ্রিজা থমকে গেল। ফাঁপা মস্তিষ্কে দিহানের বলা একটা কথারও মানে খুঁজে না পেয়ে ক্রমশ শুরু হলো চাহনি। ভ্রুজোড়া কুঁচকে রেখেই বলল সে, মানে? আমার অ্যাক্সিডেন্টটা আমার অসাবধানতার জন্যই হয়েছিল। তোমার বিয়ে হয়ে গিয়েছে এই শোকে এতটাই আনমনে হাঁটছিলাম যে কখন মিস্টার রক্তিমের গাড়ির সামনে এসে পড়েছিলাম আমি বুঝে উঠতে পারিনি। নেহার চিৎকার করা সতর্ক বাণীগুলো আমার কানে আসেনি সেই দিন, যেদিন অ্যাক্সিডেন্টটার জন্য আমিই দায়ী। তাহলে এসবের মানে কি অদ্রিজা? আমি তো এতদিন এসব জানতেই পারিনি, আজ জানলাম। আর জানার পর থেকে কেবল একটা কথাই মনে হচ্ছে, তুমি আমায় দয়া করেছো, তোমার হাজবেন্ড আমায় দয়া করছে, রাইট?
অদ্রিজা কেঁপে উঠল। মিনমিনে চাহনিতে দিহানের দিকে তাকিয়ে থেকেই কাঁপা গলায় বলল, কোন সবের কথা বলছো তুমি? হাসপাতালের বিল 1,95,300 টাকা। আমি জানি তোমার হাজবেন্ডের টাকা আছে, সে ধনী লোক, তাই বলে আমায় দয়া করবে কেন? এর থেকে বোধহয় সেদিন মারা গেলেই ভালো হতো। অন্যের দয়া নিয়ে বাঁচার থেকে মরে যাওয়া শ্রেয় অদ্রিজা, তাই না? অদ্রিজা অস্ফুট স্বরে বলে উঠল। দিহান? দিহান কানে নিল না, আবারও চাপা স্বরে বলে উঠল, সত্যি তোমার আর তোমার হাজবেন্ডের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না অদ্রিজা। তবে টাকাগুলো আমি শোধ করে দেব। প্রত্যেক মাসে টিউশনি করিয়ে যা টাকা পাই তা জমিয়ে আস্তে আস্তে শোধ করে দেব। জানো অদ্রিজা, যেদিন তুমি বিয়ে করেছিলে সেদিন কেবল মনে হচ্ছিল মধ্যবিত্ত হয়ে জন্মানোটাই বোধহয় পাপ। না নিজের ভালোবাসা পাওয়া যায় আর না কোনো ইচ্ছে পূরণ হয়। আজ আবারও মনে হচ্ছে মধ্যবিত্ত হয়ে জন্মানোটাই ভুল। আমার অপরাধটাও তো এটাই ছিল, তাই না অদ্রিজা? তাই তো আমায় একটা বার সুযোগ দিলে না। সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি রাখোনি তুমি। অদ্রিজা তপ্ত শ্বাস ফেলল। দিহানের বলা প্রত্যেকটা কথাই যেন তার ভেতরে চরম আঘাত করছে। কেবল এটাই মনে হচ্ছে সে লোভী। টলমল করে উঠল চোখ জোড়া, ঘন ঘন শ্বাস ফেলেই বলল সে, দিহান, তুমি কি এটাই বলতে চাইছো যে আমি লোভী? হ্যাঁ, আমি লোভী দিহান। নিজের জন্য, নিজের পরিবারের জন্য আমি লোভী হলাম। হলাম আমি লোভী। ক্ষতি কি তাতে? তুমি আমার কাছে সময় চেয়েছিলে যতদিন না চাকরি পাও। ভালোবাসার প্রস্তাব রেখেছিলে, আমি বলেছিলাম সম্পর্কটা প্রেমিক প্রেমিকার হোক, চাই না স্বামী স্ত্রীর হোক। আমি তোমার সেদিন ফিরিয়ে দিইনি, এটাই বোধহয় সব থেকে বড় পাপ ছিল আমার দিহান। আমি তোমার সময় দিয়েছিলাম, আর সেই সময়টা আসার আগেই নিজেই সেই প্রতিশ্রুতি থেকে পালিয়ে এসেছি। এই অপরাধটার জন্য আমি কিভাবে কষ্ট পাচ্ছি তা বোধহয় তুমি জানো না। তবে সত্যি বলবো, তুমি আমার থেকেও ভালো কাউকে পেয়েছো, পাবে দিহান, যে তোমাকে এতটা ভালোবাসে যে তুমি নিজেই জানো না তোমার মূল্যটা কতটুকু। কে সে জানো? নেহা। ও তোমায় অনেক ভালোবাসে দিহান। আমাকে তুমি ভালোবাসলেও আমি কোনোদিনও তোমায় ভালোবাসতে পারিনি দিহান, সত্যি এটাই। তাই এই বিষয়টা চাপা দিয়ে নেহাকে ভালোবাসো। মেয়েটা তোমায় অনেক ভালোবাসে। এটুকু ভালোবাসা দিলেই সে ভালোবাসার সাগরে নিজেকে ভাসিয়ে দেবে, মানিয়ে নেবে। দেখো। দিহান চুপচাপ শুনল কথাগুলো। অদ্রিজার কথাগুলো শুনেই নেহার দিকে তাকালো। তার দিকে তাকিয়েই ছিল নেহা। চোখাচোখি হতেই দ্রুত নজর সরালো নেহা। দিহান মুচকি হাসল, বলল, থ্যাঙ্কস অদ্রিজা, আসছি। অদ্রিজা ক্লান্তি মাখা চাহনিতে তাকিয়ে হালকা হাসল। মাথায় ঘুরছে রক্তিম নামক মানুষটার ভাবনা। সে যখন তাকে ভুল বুঝে বলেছিল দিহানের অ্যাক্সিডেন্টের জন্য সেই দায়ী, কেন কিছু বলল না, মেনে নিল কেন অপবাদটা? অদ্ভুত। সন্ধ্যায় ঠান্ডা বাতাস, আকাশে ডুবুডুবু সূর্য। অদ্রিজার চোখে মুখে অন্ধকার নামল দ্রুত। অস্পষ্ট গলায় বলল, আপনার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে, এখানেই দাঁড়িয়ে থাকুন। রক্তিম বোধহয় বিরক্তই হলো। অদ্রিজার পাশে বসে পড়ে মাথাটা হাত জোড়া দিয়ে চেপে ধরল। চুলগুলো হাত দিয়ে বুলিয়েই পেছনে ঠেলে দিয়ে বলে উঠল, জলদি বলুন, আমি এখানে থাকার মতো সময় কিংবা ধৈর্য কোনোটা নিয়ে আসেনি। আপনি অনেক খারাপ রক্তিম, পৃথিবীর সব থেকে খারাপ। আপনি চাইলে আমি বলতে পারতেন সবটা, বলেননি। আপনার কোনো মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন ছিল না, তাও আপনি বলেছেন মেয়েদের শরীর ছাড়া আপনি কিচ্ছু বোঝেন না। কেন আমার সামনে নিজেকে খারাপ প্রমাণ করার এত কিসের প্রতিযোগিতা আপনার? কেন করেছেন এমনটা? প্রমাণ করা? যে খারাপ তাকে খারাপ প্রমাণ করা লাগে নাকি অদ্রিজা? মিথ্যা। আপনি খারাপ নন রক্তিম। আমার সামনে খারাপ হয়ে আছেন কেন? আপনি কেন খারাপ চাচ্ছেন আমার সামনে? উত্তর দিন আমায়। ডিসগাস্টিং। বারবার একই কথা বলছেন কেন আপনি? অদ্ভুত। আমি খারাপ তো আপনার কাছে কেন প্রমাণ করবো? আমি কি লাভ? এসব ফালতু কথা বলার জন্য ডেকেছেনই বা কেন? আপনার কোনো ধারণা আছে কতটা মূল্যবান সময় নষ্ট করেছি আমি? আপনি বাচ্চা নন, 16 বছরের কিশোরীও নন যে কারণে অকারণে ভালোবাসা আপ্লুত হয়ে দেখা করতে চাইবেন, আবদার করবেন। আমি আপনাকে আগেও বলেছি, প্লিজ আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করবেন না। আমি নিয়ে কোনো ভালো ধারণা রাখবেন না। নিশ্চয় হয়ে যাবেন আপনি। আপনার মন এবং মস্তিষ্ককে এটাই বোঝানো ভালো হবে যে আপনার ভেতর আমাকে নিয়ে জন্মানোর সত্য অনুভূতিটা ভালোবাসা নয়, শুধুই ভালো লাগা অথবা সাময়িক দুর্বলতা। সত্যি বলতে এটা কি জানেন অদ্রিজা? সহানুভূতি, শুধুই সহানুভূতি। আপনি যখনই জানলেন রক্তিমের জীবনটা এতটা নিঃস্ব, একা, কষ্টের, তখনই আপনার ভেতর শুধু একটা সহানুভূতি জন্মেছে, এছাড়া কিছু নয়। আপনি সেটাকে অন্য কিছু ভেবে আমি নামক যুবককে কাছে টানবেন না।
না রক্তিম, সহানুভূতি নয়, আমি আপনাকে ভালোবাসি রক্তিম। আপনার সাথেই পুরোটা জীবন কাটাতে চাই আমি। রক্তিম ক্ষিপ্ত চাহনিতে তাকালো, দুই হাত দিয়ে তীব্র বেগে ছাড়িয়ে নিল অদ্রিজার হাত জোড়া। অদ্রিজার কান্নামাখা চাহনি, বিধ্বস্ত চেহারা, কোনো কিছুই যেন তার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করলো না। অদ্রিজার ঠোঁট জোড়ায় তর্জনী আঙুল রেখেই দাঁতে দাঁত চেপে বলে উঠল, যে সারা অদ্রিজা, মিথ্যে বলবেন না আপনি। আমি আপনাকে মিথ্যুক রূপে দেখতে চাই না। আর শুনে রাখুন, আজকের পর আমাদের আরও কয়েকটা দিন একসাথে কাটাতে হবে, 1 মাস পূর্ণ হওয়া পর্যন্ত। এই কয়দিনে কখনো আপনি আমার কাছে এসব সহানুভূতি দেখাবেন না। আপনার প্রেমিকের সাথে আপনার বিচ্ছেদ ঘটতেই পারে, তা বলেই আমি সহানুভূতি দেখিয়ে ভালোবেসে বলবেন আমি মেনে নেব না। মাইন্ডেড। অদ্রিজা এবারও হতবিহবল চাহনি নিয়ে সেভাবেই তাকিয়ে রইল। অগোছালো চুলগুলো মুখের মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। কান্নামাখা চোখজোড়া ফুলে উঠতেই ধপ করে বসে পড়ল মাঠের ইট সিমেন্টের বসার জায়গাটায়। সঙ্গে সঙ্গে দৌড়ে এলো অত্রিয়া। 1 সপ্তাহ পেরিয়ে আরও 2-3 দিন হলো। অদ্রিজা তবু রক্তিমের বাসায় ফেরেনি। রক্তিম নামক মানুষটার আশেপাশে তো থাকা দূর, তার সামনাসামনি হওয়াটাও যেন ভীষণ রকম অন্যায় কাজ তার জন্য। সেদিনের পর রক্তিমের প্রতি জন্মেছে ঘৃণা, ক্ষোভ। যে ঘৃণার ক্ষোভ আত্মসম্মানের সেই অপমান স্মৃতিতে এখনও জলজল করে জ্বলে ওঠে। বলুন, কেন ডেকেছেন মিস্টার রক্তিম? রক্তিম হাসল, বলল, অ্যাজ এ ব্রাদার একটা কাজ করতে পারবে দিহান? তুমি করে বললাম, মান করো না। দিহান মাথা নাড়িয়ে বলল, না, মাইন্ড করব কেন? আর দ্বিতীয় কথা হলো, আপনি সেদিন আমার অপারেশনের পুরো টাকাটা পে করেছেন। আজ এই যে আপনার সামনে বসে কথা বলছি, এটার পেছনেও আপনার অবদান যথেষ্ট। আপনি যখন ভাই হিসাবে কিছু করতে বলছেন, অবশ্যই করার চেষ্টা করব। আপনার করা সাহায্যের ঋণ শোধ করা হয়তো যাবে না, তবে আপনাকে হেল্প করতে পারলে সত্যিই খুশি হব আমি। রক্তিম মুচকি হাসল, রুচিয়ে জিজ্ঞেস করল, সত্যি বলছো তো? দিহান মৃদু হাসল, মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে বলল, অবশ্যই সত্যি বলছি। এবার বলুন, কি করতে হবে? অদ্রিজাকে ভালোবেসে আগলে রাখতে পারবে? ওর জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখগুলো যাতে ওর অনুভূত না হয়, ঠিক সেভাবেই ভালোবেসে সুখ দিয়ে ভরিয়ে দিতে পারবে? ভালোবাসো তো অদ্রিজাকে, পারবে না? দিহান চমকে উঠল রক্তিমের কথা শুনে। কি হলো, পারবে না? যাকে 2 দিন আগ পর্যন্ত এতটা ভালোবাসতে এবং ভালোবাসো, 2 দিনে ভুলে গেলে তাকে দিহান? সে বিবাহিত জেনে তার প্রতি ভালোবাসাটা নেমে গেল? মানে কি সব বলছেন? আপনি জানেন আপনি কি বলছেন? রক্তিম নিঃশব্দে তাচ্ছিল্য নিয়ে হাসল, চোখের হাসির তেজ ফুটিয়ে বলল, কেন, অদ্ভুত লাগছে? অদ্ভুত লাগলেও কিছু করার নেই। বলো, অদ্রিজাকে আগলে রাখবে? না, তাকে আগলে রাখার মানুষ আছে এখন। আপনি আছেন তো, রক্তিম মাহমুদ। ধরো আমি নেই, আমি থাকলাম না, 2 দিন পর তুমি আর অদ্রিজার মাঝখানে আমি থাকলাম না, থাকবো না, তবু আপন করে নেব না অদ্রিজাকে? না, আপনি অন্য কিছু করতে বলে আমি নির্দ্বিধায় করে ফেলতাম কাজটা মিস্টার মাহমুদ, কিন্তু এই কাজটা আমি করতে পারবো না, সম্ভব নয়। আর কিছু বলবেন? রক্তিম তাচ্ছিল্য মাখা হেসেই বলল, ভালোবাসা শেষ হয়ে গেল দিহান? প্রেমিকে এখন অন্য কারো জেনে ভালোবাসার অবসান ঘটে গেল? শুধু পেয়ে গেলে যে ভালোবাসা কে বলল? না পর মাঝে কি ভালোবাসা থাকতে পারে না দিহান? কেন, ভালোবাসা কমে গেল অদ্রিজার প্রতি? তার শরীরে অন্য পুরুষের ছোঁয়া লেগেছে বলেই কি আবার আপন করতে পারবে না তাকে? এটাই কারণ? এটাই তোমার ভালোবাসা? হাস্যকর। আমি আদ্রিজাকে এখনো ভালোবাসি মিস্টার মাহমুদ। ওর প্রতি প্রথম থেকে যে অনুভূতিটা আমার ছিল, সেই অনুভূতিটা আজও আছে। কিন্তু আদ্রিজা, সে আমায় কোনোদিনও ভালোবাসেনি। সে এখনো আপনার স্ত্রী দিহান। আমি তাকে আপন করতে পারবো না, সম্ভব নয়। তার কারণটা আপনি যাই ধরুন। নিজের ভালোবাসা মানুষকে কষ্টের জ্বলে পড়ে শেষ হতে দেখতে পারবে তুমি? কেন আগলে নেবে না তাকে? বললাম তো, আমি থাকবো না, তোমাদের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না দিহান। দিহান চুপ রইল। রক্তিম আবারও বলল, তোমার ইচ্ছা অনিচ্ছাকে আমি মূল্য দিচ্ছি না দিহান, দিব না। রক্তিম সবসময় নিজেরটাই বুঝতে শিখেছে। তুমি না চাইলেও অদ্রিজাকে তোমায় আগলে নিতে হবে, অদ্রিজার পাশে থাকতে হবে এবং নিজেকে প্রিপেয়ার করাটাই তোমার ব্যাপার। বাট এটাই হবে।